এবার আমরা সরল টিস্যু নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জানো যে সকল টিস্যু একই ধরনের কোষ দ্বারা গঠিত হয় তাদেরকে সরল টিস্যু বলা হয়। সরল টিস্যু তিনটা প্রকার সম্পর্কে আমাদের বইয়ে বলা আছে, সেগুলো হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এখন আমরা এই তিন ধরনের সরল টিস্যু নিয়ে আলোচনা করব। আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা নিয়ে আলোচনা করব। সরল টিস্যু তিন প্রকার। সরল টিস্যু তিন প্রকার। সেই প্রকারগুলো হচ্ছে প্যারেনকাইমা, একটা প্রকারের নাম হচ্ছে প্যারেনকাইমা, আরেকটা প্রকারের নাম হচ্ছে কোলেনকাইমা, এবং আরেকটা প্রকারের নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা। আরেকটা প্রকারের নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে দেখো, সরল টিস্যু তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। যেহেতু এরা টিস্যু, এরা প্রত্যেকে অনেকগুলো কোষ দ্বারা গঠিত। কোষগুলো একটু আলাদা রকম দেখতে হয়, এই জন্য টিস্যুর চেহারা একটু আলাদা হয়। আমি টিস্যুগুলোর চেহারা তোমাদেরকে একটু ছবি এঁকে এঁকে দেখাই, সবাই লক্ষ্য করো। প্যারেনকাইমার যদি আমি ছবি আঁকি তাহলে প্যারেনকাইমাকে কেমন দেখায়, প্যারেনকাইমার টিস্যুর কোষগুলো কেমন বা টিস্যুটাই আসলে কেমন। প্যারেনকাইমার টিস্যুতে ধরা যাক অনেকগুলো কোষ আছে, কোষগুলো মোটামুটি সবই গোলাকার। প্যারেনকাইমা টিস্যুর মধ্যে অনেকগুলো কোষ আছে, কোষগুলো কিন্তু দেখো সুন্দর গোলাকার, প্রত্যেকের মধ্যে নিউক্লিয়াস আছে, প্রত্যেকের মধ্যে নিউক্লিয়াস আছে। কিন্তু এখানে একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো, কোষগুলোর মাঝে মাঝে কিন্তু অনেকখানি করে ফাঁকা আছে। দেখো টিস্যুর কোষগুলোর মাঝে মাঝে অনেক ফাঁকা আছে, এগুলোকে বলে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। তাহলে প্যারেনকাইমা টিস্যুর মধ্যে কোষগুলোর মাঝে মাঝে অনেক ফাঁকা জায়গা আছে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান অনেকটাই বেশি। এবার কোলেনকাইমা, এই টিস্যুটা কেমন দেখতে, এই টিস্যুর কোষগুলো দেখতে কেমন? এই টিস্যুর কোষগুলো এরকম গোলাকার হয় না, বিভিন্ন ভুজাকার হয়। কেউ একটু লম্বাটে শেপের হয়, কেউ একটু চারকোনার মতো হয়, বিভিন্ন ভুজাকার হয়। এদের মধ্যেও সামান্য পরিমাণ আন্তঃকোষীয় ফাঁক থাকে। একটু দেখো, তোমরা ছবিটা দেখো। দেখো, এটা কোলেনকাইমা টিস্যুর একটা কোষ, তার পাশে রয়েছে এই কোষ, তাদের পাশে রয়েছে এই কোষ, তাদের পাশে রয়েছে এই কোষ, তাদের পাশে রয়েছে এইটা, তাদের পাশে রয়েছে এইটা, এইটা, এরকম এরকম। দেখো কোলেনকাইমা টিস্যুর কোষগুলো দেখো বিভিন্ন শেপের, কিন্তু কোনো কোষ যেমন গোল আছে, আবার কোনো কোষগুলো কিন্তু একটু লম্বাটে। বেশিরভাগ কোষই লম্বাটে শেপের হয়, অনেক কোষেরই দেখো কোনা আছে, এই যে দেখো শক্ত কোনা আছে। বিভিন্ন শেপের কোষ থাকে কোলেনকাইমাতে, এবং এদের মধ্যেও কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা আছে। তবে একটু ফাঁকাটা দেওয়া বেশি হয়েছে, আর একটু কম ফাঁকা হতো, একটু কম ফাঁকা দিলে আবার দেখতে খারাপ দেখাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। কোলেনকাইমা টিস্যুর কোষগুলো এরকম। এই টিস্যুর যে কোষগুলো আছে, এই কোষের ভেতরে নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ আমি নিউক্লিয়াসগুলো একটু দিয়ে নিই। এগুলা হলো নিউক্লিয়াস, অর্থাৎ এই কোষগুলো কিন্তু জীবিত। ঠিক আছে, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই কোলেনকাইমা টিস্যুর যে কোষগুলো আছে, এদের কোষ প্রাচীর নর্মালি পাতলা দেখাচ্ছে, কিন্তু কোষ প্রাচীরের যে কোনাগুলা থাকে, এই যে কোনাগুলা, এই কোনাগুলো বেশ মোটা এবং পুরু হয়। কোষ প্রাচীরের কোনাগুলো দেখো বেশ মোটা এবং পুরু হয়। নর্মালি কোষ প্রাচীর পাতলা এদের, কিন্তু কোষ প্রাচীরগুলো কোনাগুলো মোটা, অর্থাৎ এদেরকে বলা হয় অসমভাবে পুরু। এদের কোষ প্রাচীর হচ্ছে অসমভাবে পুরু। কোষ প্রাচীরগুলো হচ্ছে অসমভাবে পুরু, এটা আমরা একটু মনে রাখবো, এদের কোষ প্রাচীর হচ্ছে অসমভাবে পুরু। এই তো কোলেনকাইমা টিস্যুর কোষগুলো দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, এবার স্ক্লেরেনকাইমাতে চলে যায়। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো দেখতে কেমন হবে? এরা মোটামুটি সব কোষ দেখতে একই রকম, ইটের বিল্ডিংয়ের মতো দেখায়। এদেরকে ইটের বিল্ডিংয়ের মতো দেখায়, অনেক শক্তিশালী এরা। দেখো বেশিরভাগ ক্ষেত্রে কোষগুলো বহুভুজাকার হয়, আমি ষড়ভুজাকারই দিই। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। আচ্ছা, এখান থেকে আবার দিই, ধরা যাক এটা একটা কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এখানে আরেকটা দিই, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো আমি আঁকছি। তোমরা মনে রাখবে, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর খুবই মোটা হয়। কোষপ্রাচীর অনেক মোটা করে দিতে হবে, এবার মোটা করে এবার কোষপ্রাচীর দিয়ে দিই।
মোটা করে কোষ প্রাচীর দিয়ে দিতে হবে, মোটা করে কোষ প্রাচীর দিয়ে দিই। এগুলো আঁকতে গিয়ে অনেক মজা, তাই না? খুব সহজ। প্যারেনকাইমা গোল গোল, কোলেনকাইমা যখন দিবে বিভিন্ন শেপের তোমরা আঁকবে, আর স্ক্লেরেনকাইমা যখন আঁকবে এরকম করে তোমরা হচ্ছে মৌচাকের মতো করে আঁকতে পারো, তাই না? মৌচাকের মতো চেহারা। মোটা করে কোষ প্রাচীর দিতে হবে, অনেক বেশি মোটা করে তোমরা কোষ প্রাচীরটা দিবে। একটু সুন্দর করে এঁকো যাতে করে দেখতে ভালো দেখায়। এটা অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এদের ছবি আঁকো। আমার ড্রয়িং স্কিল খুব খারাপ, এই জন্য হয়তো একটু খারাপ দেখাচ্ছে, তোমরা আঁকলে আরো বেশি সুন্দর দেখাবে। এরকম করে মোটা করে কোষ প্রাচীর দিয়ে দিও তোমরা, ঠিক আছে? তোমরা মনে রাখবে এদের মধ্যে নিউক্লিয়াস থাকবে না, জাস্ট কোষের সাইটোপ্লাজম থাকবে। কোষের সাইটোপ্লাজম আরও কম হতো, আর কমাতে চাচ্ছি না, সময় লাগবে। এরকম করে তোমরা কোষের ভেতরে সাইটোপ্লাজমগুলোকে দিয়ে দিবে। কোষের মধ্যে কিন্তু বড় নিউক্লিয়াস দেওয়া যাবে না এদের, এদের কিন্তু নিউক্লিয়াস থাকবে না এভাবে, কোষের সাইটোপ্লাজম শুধু থাকবে। এই যে কোষের সাইটোপ্লাজমগুলো আমি দিচ্ছি। ঠিক আছে, কোষের সাইটোপ্লাজমগুলো শুধু দিলাম। আমরা 3 ধরনের টিস্যু সম্পর্কে জানলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো গোল গোল, কোষগুলো ফাঁকা ফাঁকা করে অবস্থান করছে, এজন্য এই টিস্যুটা বেশ নরম। গাছের সব জায়গায় প্যারেনকাইমা টিস্যুটাকে পাওয়া যায়। তারপরে কোলেনকাইমা সম্পর্কে জেনেছি, কোষগুলো বিভিন্ন শেপের, কোনো কোষ গোল তো কোনো কোষ লম্বা, আবার কোনো কোষ বিভিন্ন ভুজাকার। এই কোষগুলোর কোষপ্রাচীর অসমভাবে পুরু, অর্থাৎ এটা নরমও না শক্তও না, নরম শক্তের মাঝামাঝি একটা অবস্থা। কোলেনকাইমা অনেকটা এরকম। এরা সাধারণত গাছের নরম এবং শক্তের মাঝামাঝি যে জায়গাগুলো, অর্থাৎ গাছের যে পাতার বোটা, গাছের যে শিরা, সেই জায়গাতে কোলেনকাইমা বেশি থাকে। আমি পরে উদাহরণগুলো তোমাদের বিস্তারিত বলবো। স্ক্লেরেনকাইমা, এই টিস্যুগুলো খুবই শক্ত। কোষগুলো দেখো বিভিন্ন ভুজাকার, কোষপ্রাচীর অনেক মোটা, খুব শক্ত একটা অবস্থা। এরা এরা গাছের শক্ত জায়গাতে থাকে, বীজের খোসা, ফলের খোসা, গাছের কাঠ, সেই জায়গাতে স্ক্লেরেনকাইমা থাকে। এই শব্দগুলোর অর্থটা আমাদের জানাটা জরুরি। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এর অর্থ কি সবাই একটু লক্ষ্য করো তো। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এর অর্থগুলো আমরা একটু জানবো। প্রথমে প্যারেনকাইমা শব্দটার ব্যাখ্যা আমরা জেনে নিই। প্যারেনকাইমা শব্দটাকে ভাঙলে 3টা শব্দ পাওয়া যায়। প্যারা একটা শব্দ, এন একটা শব্দ, কাইমা একটা শব্দ। প্যারা শব্দের মানে কি? প্যারা শব্দটা বায়োলজিতে বারবার পাওয়া যায়। প্যারা মানে হচ্ছে চারপাশে। তোমরা ভালো করে মনে রেখো, প্যারা শব্দের মানে হলো চারপাশ। প্যারা শব্দের মানে হচ্ছে চারপাশ। তারপরে দেখো এন, এন শব্দের মানে কি? এন মানে হলো ভেতরে। আমরা ইংরেজিতে ইন বলি না, ইন মানে ভেতরে, ঠিক তেমনি ল্যাটিন ভাষায় মনে করে এন মানে হলো ভেতরে। কাইমা শব্দের মানে কি? অবস্থান। তাহলে দেখো, প্যারা মানে চারপাশ, এন মানে ভেতরে, কাইমা মানে হলো অবস্থান। এই টিস্যুটা গাছের ভেতরে অবস্থান করে। এই টিস্যুটা গাছের ভেতরে অবস্থান করে। গাছের কোন জায়গার ভেতরে অবস্থান করে? গাছের চারপাশে, মানে গাছের সব জায়গার ভেতরেই অবস্থান করে। প্যারেনকাইমা টিস্যুটা আসলে গাছের সব জায়গাতে পাওয়া যায়। গাছের পাতাতেও পাওয়া যায়, গাছের ডালের মধ্যেও পাওয়া যায়, গাছের শেকড়ের মধ্যেও পাওয়া যায়, ফল ফুলের মধ্যেও পাওয়া যায়। গাছের সব জায়গার ভেতরেই প্যারেনকাইমা টিস্যুটাকে পাওয়া যায়, এই জন্য এটার নাম কিন্তু প্যারেনকাইমা। এখানে আসলে চারপাশ দ্বারা চারপাশ, গাছের চারপাশ বোঝাচ্ছে না, বরং গাছের শরীরের বিভিন্ন জায়গা বোঝাচ্ছে। গাছের শরীরের সব জায়গাতে প্যারেনকাইমা পাওয়া যায়, এই জন্য এরকম কিন্তু নাম দেওয়া হয়েছে। প্যারেনকাইমা টিস্যুটা কিন্তু নরম। দেখো কোষগুলো কিন্তু ফাঁকা ফাঁকা করে অবস্থান করছে, তো খুব বেশি শক্ত না, এরা বেশ নরম। গাছের যে কোনো নরম জায়গার মধ্যে এরা আছে। এবার চলো কোলেনকাইমা শব্দটার অর্থ কি একটু জেনে নিই। কোলেনকাইমা শব্দটা ওরকমই 3টে শব্দের সমন্বয়ে গঠিত। এখানে দেখো, কোল একটা শব্দ, এন একটা শব্দ, কাইমা একটা শব্দ। এই যে কোল, কোল শব্দটার অর্থ হচ্ছে সংযোগ বা জোড়া বা আঠা। সংযোগই লিখি। আমাদের শরীরে কিন্তু কোলাজেন আছে, তাই না? কোলাজেন নামক প্রোটিন আছে, ওরাও কিন্তু আমাদের গায়ে সংযোগের মধ্যে থাকে, কোলাজেন প্রোটিন। তারপরে দেখো, এন মানে হলো ভেতরে, কাইমা মানে কি? অবস্থান। তাহলে কি অর্থ দাঁড়ালো? গাছের বিভিন্ন সংযোগের ভেতরে এরা অবস্থান করে। আমাদের গায়ের মধ্যে যেমন অনেক সংযোগ আছে, গাছের মধ্যে তো ওরকম কোনো সংযোগ নাই। তবে একটু প্রায়োগিকভাবে যদি তুমি চিন্তা করো, আক্ষরিকভাবে না ভেবে একটু প্রায়োগিকভাবে চিন্তা করো, এর নামটাও খুবই অ্যাপ্রোপ্রিয়েট। ব্যাপারটা এরকম, কোলেনকাইমা টিস্যু কিন্তু নরমও না শক্তও না। কোলেনকাইমা টিস্যুটা হচ্ছে নরম শক্তের মাঝামাঝি।
কোলেনকাইমা টিস্যুটা যদি আঘাত পায় তখন সে বেঁকে যায়, ভেঙে যায় না। এজন্য গাছের যেই জায়গাগুলোতে বেশি চাপ পড়বে, আঘাত পড়বে, সেই জায়গাতে কোলেনকাইমা থাকে, এতে করে গাছ যেন ভেঙে না যায়। যেমন পাতার বোটা, বাতাসে পাতা বারবার নড়াচড়া করবে, এখন বোটাটা যদি খুব শক্ত হয় তাহলে পাতা তো খুব সহজে ভেঙে যাবে, গাছ থেকে ভেঙে পড়ে যাবে। পাতাটা যেন না পড়ে যায় এই জন্য পাতার বোটাতে থাকে হলো কোলেনকাইমা। তাহলে পাতাকে গাছের ডালের সঙ্গে সংযোগ করলো কে? কোলেনকাইমা। কোলেনকাইমা তাহলে পাতাকে গাছের ডালের সঙ্গে সংযোগ করছে, সংযোগের মধ্যে এরা অবস্থান করছে, এই জন্য নাম হলো কোলেনকাইমা। তাছাড়াও তোমরা এভাবে মনে রাখতে পারো, কোলেনকাইমা অনেকটা আঠার মতো সংযোগকারী হিসেবে কাজ করে, সংযোগকারী হিসেবে আঠার মতো করে কাজ করে, এই জন্য এদের নাম হলো কোলেনকাইমা। ঠিক আছে, কোল শব্দটার মানে হলো সংযোগ বা আঠা, এটা মনে রাখবে। আমাদের গায়ে কোলাজেন নামক প্রোটিন আছে, ওই একই রকমই শব্দ এটা। তারপরে লাস্টের যে টিস্যু তার নাম হলো স্ক্লেরেনকাইমা। এর অর্থটা একটু জানার চেষ্টা করি। দেখো এই যে স্ক্লেরা, স্ক্লেরা মানে হলো শক্ত, এন মানে হলো ভেতরে, কাইমা মানে হলো অবস্থান। তাহলে কি অর্থ দাঁড়ালো? শক্ত জায়গার ভেতরে এরা অবস্থান করে। গাছের যে কোনো শক্ত জায়গা তুমি পাচ্ছ, গাছের যে শক্ত জায়গাটাই তুমি পাচ্ছ, বুঝবে সেখানে স্ক্লেরেনকাইমা রয়েছে। গাছের যে কোনো শক্ত জায়গার মধ্যে স্ক্লেরেনকাইমা থাকে। গাছের ডাল অনেক শক্ত, কাঠ, সেখানে স্ক্লেরেনকাইমা রয়েছে। একটা বীজ তুমি ভাঙতে পারছো না, একটা খুবই শক্ত একটা বীজ, সুপারি অনেক শক্ত তাই না, বীজ তো এটা একটা, তুমি ভাঙতে পারছো না, ওখানে স্ক্লেরেনকাইমা আছে। তারপর আমের যেই বিচিটা আছে তার উপরে যে শক্ত খোসাটা আছে সেখানে স্ক্লেরেনকাইমা। যে কোনো ফলের যে শক্ত খোসা সেখানে স্ক্লেরেনকাইমা। যে কোনো শক্ত জায়গাতে স্ক্লেরেনকাইমা থাকে। দেখো নামগুলো কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে। স্ক্লেরা মানে শক্ত, তোমরা মনে রেখো, শক্ত জায়গার মধ্যে স্ক্লেরেনকাইমা। কোল বা কোলাজেন বা কোলে, এগুলো শব্দের মানে হলো সংযোগ, সংযোগের ভেতরে এরা থাকে। প্যারেনকাইমা সব জায়গাতে থাকে। মজার ব্যাপার না বলো? শব্দের অর্থগুলো আমরা জানলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে একটা পার্থক্য জানবো। এটা সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, বারবার সিকিউ আসে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য লিখো। প্যারেনকাইমা কোথায় অবস্থান করে? গাছের সব স্থানে অবস্থান করে। এটা কোথায় থাকে? প্যারেনকাইমা কোথায় থাকে? উদ্ভিদের সমস্ত অংশে, উদ্ভিদের সমগ্র দেহে, উদ্ভিদের সমগ্র দেহে প্যারেনকাইমাটা থাকে। সব জায়গায়, গাছের সব জায়গাতেই প্যারেনকাইমা থাকে। একটু আগেই তোমাদের বললাম, গাছের পাতা, গাছের ডাল, গাছের শেকড়, গাছের ফুল ফল সব জায়গাতে। কোলেনকাইমা কোথায় থাকে? কোলেনকাইমা এমন জায়গায় থাকে যে জায়গাটা একটু নরম হতে হবে, আবার শক্তও হতে হবে, নরম শক্তের মাঝামাঝি হতে হবে। অর্থাৎ পাতার বোটা, তারপরে গাছের মধ্যে বিভিন্ন রকম নরম কাণ্ড থাকে যে গাছগুলা, নরম কাণ্ডতে। তারপর আমি পাতা বা ফুলের বোটাটাই লিখলাম, একটু লিখি, নরম কাণ্ড, নরম কাণ্ডের মধ্যে কোলেনকাইমা থাকে। গাছের ডাল যদি নরম হয় সেখানে কোলেনকাইমা রয়েছে। পাতার বোটা, বই যেটাকে পত্রবৃন্ত লেখা হয়েছে, পাতার বোটা, এইগুলাতে কোলেনকাইমা থাকছে। স্ক্লেরেনকাইমা কোথায় থাকে? গাছের যে কোনো শক্ত জায়গাতে। গাছের কাঠ, কাঠ আছে না, কাঠের মধ্যে স্ক্লেরেনকাইমা রয়েছে। গাছের যে ফলের খোসা, বীজের খোসা শক্ত শক্ত, সেখানে রয়েছে। গাছের কাঠ, ফল ও বীজের আবরণ, ফল ও বীজের আবরণে স্ক্লেরেনকাইমা রয়েছে। এই জায়গাগুলোতে স্ক্লেরেনকাইমা রয়েছে, একটু মনে রাখতে হবে। কোষের আকার আকৃতি কেমন হয়? কোষের আকার না, এখানে আসলে আকৃতি বোঝাতে চেয়েছি। কোষের আকৃতি কেমন? প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো দেখতে কেমন বলো? সবাই গোল গোল, তবে কিছু প্যারেনকাইমা আছে একটু অন্যরকম হতে পারে, তবে বেশিরভাগই গোল। কোলেনকাইমা টিস্যুর কোষগুলো কেমন দেখতে? একটু লম্বাটে শেপের, তাই না? একটু লম্বাটে শেপের, একটু গোলও আছে, বিভিন্ন শেপের আছে। আর স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো অবশ্যই বহুভুজাকার, বহুভুজাকার। এই যে এখানে ষড়ভুজ করে দেখানো হয়েছে, বিভিন্ন ভুজাকার হবে এরা। ওকে, লিখে ফেলি। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর আকার বা আকৃতি কেমন? এখানে হবে গোলাকার, গোলাকার কোষ পাবো আমরা, গোলাকার কোষ পাবো আমরা এখানে। কোলেনকাইমা টিস্যুর কোষগুলো কেমন হবে? লম্বাটে শেপের হবে এবং বিভিন্ন আকারের হবে, বিভিন্ন আকারের হবে। আর বলো, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো কেমন হবে? স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো কেমন আকারের হবে? বহুভুজাকার হবে,
বহুভুজাকার হবে, বিভিন্ন ভুজাকার হবে, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এরকম হতে পারে। অন্য একটা কালি ব্যবহার করি একটু, দেখো আন্তঃকোষীয় ফাঁকা স্থান, এখানে কোষের মধ্যে ফাঁকা স্থান কেমন বলো, অনেক বেশি। এখানে একটু কম হবে, বেশি হয়ে গেছে, এখানে একটু কম। আর ওখানে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা স্থান একবারেই নাই। প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখো অনেক বেশি, কোলেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান একটু কম, স্ক্লেরেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই। লিখে ফেলি, প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান অনেক বেশি, আন্তঃকোষীয় ফাঁকা স্থান অনেক বেশি। কোলেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান কম, অথবা না থাকতে পারে, নাও থাকতে পারে, অনেক সময় থাকে না। আমি দেখিয়েছি বলে সবসময় থাকবে এমন না। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান একদমই নাই, এখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবেই না। ঠিক আছে। জীবন, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো কেমন বলো, এরা জীবিত। কোলেনকাইমা টিস্যুর কোষগুলো কেমন, এরাও জীবিত। কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো কেমন, এরা কিন্তু অবশ্যই মৃত। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো নিউক্লিয়াস, জীবিত কোষ যেহেতু, প্যারেনকাইমাতে অবশ্যই নিউক্লিয়াস আছে। কোলেনকাইমা এদের নিউক্লিয়াস আছে, কিন্তু স্ক্লেরেনকাইমা যারা, এরা তো মরে গেছে, মরে গেলে তো আর নিউক্লিয়াস থাকার কথা না, অর্থাৎ এদের নিউক্লিয়াস নাই। ঠিক আছে, এদের নিউক্লিয়াস নাই। কোষ প্রাচীর, কোষ প্রাচীর মোটা নাকি পাতলা সেটা বোঝানো হচ্ছে। দেখো কোষ প্রাচীর খুব পাতলা, কোষ প্রাচীর অসমভাবে পুরু, অর্থাৎ প্রান্তভাগগুলো পুরু বা কোণাগুলো পুরু, অন্য জায়গাগুলো কিন্তু পাতলা। আর এখানে দেখো সম্পূর্ণ পুরু। তাহলে আমি একটু লিখে ফেলি, কোষ প্রাচীর পাতলা। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষ প্রাচীর হলো পাতলা, কোলেনকাইমা এদের কোষ প্রাচীর কেমন, অসমভাবে পুরু, অসমভাবে অসমভাবে পুরু। আর স্ক্লেরেনকাইমা এদের কোষ প্রাচীরটা কেমন, সম্পূর্ণ পুরু। কোষ প্রাচীর কিন্তু অনেক মোটা এদের, মনে রাখতে হবে। তারপরে পোক্ততা, মানে কে কেমন শক্ত সেটা বোঝাচ্ছে। পোক্ততা কার কেমন, এখানে পোক্ততা কিন্তু কম বা নাই বললেই চলে, বেশিরভাগ ক্ষেত্রেই নাই, নাই লিখি। এখানে পোক্ততা কম, কোলেনকাইমা কম শক্ত, কিন্তু স্ক্লেরেনকাইমা এরা অত্যন্ত শক্ত, অত্যন্ত শক্ত। এই জিনিসটা আমরা মনে রাখবো। তারপরে বিভাজন ক্ষমতা, প্যারেনকাইমা যারা, এদের বিভাজন ক্ষমতা আছে না নাই, আছে, কিছু ক্ষেত্রে আছে। যদিও প্যারেনকাইমা একটা স্থায়ী টিস্যু, এর বিভাজন ক্ষমতা থাকার কথা না, আমরা আগেই পড়েছি। কিন্তু প্যারেনকাইমা হচ্ছে এক ধরনের স্থায়ী টিস্যু, তাই না? প্যারেনকাইমা হলে স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুর মধ্যে আছে সরল, সরলের মধ্যে আছে প্যারেনকাইমা। বিভাজন ক্ষমতা থাকার কথা না, তারপরও প্যারেনকাইমার কিছু সদস্যের মধ্যে বিভাজন ক্ষমতা আছে। কোলেনকাইমা এদের বিভাজন ক্ষমতা কিন্তু একবারেই নাই। আর স্ক্লেরেনকাইমা যারা, এদের বিভাজন ক্ষমতা থাকার প্রশ্ন আসে না, তো মরা, তো মরে গেছে, এদেরও নাই, এদের বিভাজন ক্ষমতা নাই। কাজ, কার কাজ কি, প্যারেনকাইমার কাজ কি, কোলেনকাইমার কাজ কি, এবং স্ক্লেরেনকাইমার কাজগুলো কি কি আমি একটু লিখে ফেলি, সবাই লক্ষ্য করো। প্যারেনকাইমার কাজ কি, প্যারেনকাইমা সাধারণত গাছের সব জায়গায় থাকে, এই জন্য নানান রকম কাজ করে। প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল থাকতে পারে, ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, তখন এরা সালোক সংশ্লেষণ করে, খাদ্য জমা রাখে, এরা খাদ্য পরিবহনেও সাহায্য করে, এরা একটা গাছকে কিন্তু শক্তও করে, অনেক সময় যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করে, সবই করে এরা। তাহলে সালোক সংশ্লেষণ করছে, এরা অনেক কিছু করছে, সবই একটু লিখি ছোট করে। এরা সালোক সংশ্লেষণ করছে, সালোক সংশ্লেষণ করছে, খাদ্য সঞ্চয় করছে, তারপরে খাদ্য পরিবহন করছে, সালোক সংশ্লেষণ করছে, খাদ্য সঞ্চয় করছে, খাদ্য পরিবহন করছে, আবার দৃঢ়তাও প্রদান করে অনেক সময়।
যদি এরা নরম তারপরে দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে অনেক সময়। কোলেনকাইমা এরা মেনলি কি কাজ করে? এরা খাদ্য সঞ্চয় করে, সালোক সংশ্লেষণ করতে পারে না, খুবই রেয়ার। খাদ্য সঞ্চয় করে মেনলি, এরা দৃঢ়তা প্রদান করে, এর চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, এরা কিন্তু নমনীয়তা প্রদান করে। মানে এরা এমন একটা সিচুয়েশন গাছের মধ্যে তৈরি করে, গাছের পাতাটা হচ্ছে বেঁকে যাবে তবে ভাঙবে না, বা গাছের কোনো অঙ্গ বেঁকে যাবে তবে ভাঙবে না, এটা হয় কোলেনকাইমার জন্যই। এরা হলো নমনীয়তা প্রদর্শন করে। নমনীয়তা প্রদর্শন করছে। সবশেষে স্ক্লেরেনকাইমাতে যদি যাই, এরা কি করছে? এরা মেইনলি দৃঢ়তা প্রদান করে, গাছটাকে শক্ত করে, তবে খাদ্য সঞ্চয় করে। তোমরা আশা করি সব বুঝতে পারছো গাছের কোন জায়গাতে কি আছে। দেখো, পাতার মধ্যে আছে ধরো প্যারেনকাইমা, প্যারেনকাইমা পাতার মধ্যে আছে, নিশ্চয়ই সে সালোক সংশ্লেষণ করবে। কিছু প্যারেনকাইমা মনে করো ফলের মধ্যে আছে, সে খাদ্য জমা রাখবে। আবার কিছু প্যারেনকাইমা জাইলেম ফ্লেমের গায়ে আছে, তারা একটু বিভিন্ন জিনিসপত্র পরিবহনও সাহায্য করবে, একটু দৃঢ়তাও প্রদান করবে। কোলেনকাইমা সাধারণত শক্ত করে গাছকে, কিন্তু এমন শক্ত যে পুরোপুরি শক্ত না, একটু শক্ত নরমের মাঝামাঝি নমনীয়তা প্রদান করে, এতে করে গাছের পাতাটা নড়াচড়া করতে পারে, বোটাতে থাকে। স্ক্লেরেনকাইমা সরাসরি কাঠ গঠন করে, খুবই শক্ত বানিয়ে ফেলে, এই গাছটাকে খুবই শক্ত বানানোর জন্য দায়ী। স্ক্লেরেনকাইমাই কিন্তু গাছটাকে একটা সুন্দর শেপ দেয়, শক্ত করে ফেলে। এই হচ্ছে 3 ধরনের টিস্যুর একটা বড় পার্থক্য। ঠিক আছে, এবার আমরা প্যারেনকাইমা টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে আমরা প্যারেনকাইমা টিস্যুর প্রকারভেদটা জানবো। বইয়ে প্যারেনকাইমা টিস্যু 2টা প্রকার সম্পর্কে বলা হয়েছে, তবে প্যারেনকাইমা টিস্যুর অনেকগুলো প্রকার রয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে এবার আমরা আলোচনা করব। সবাই একটু লক্ষ্য করো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর প্রকারভেদ। আমরা জানব প্যারেনকাইমা টিস্যুর প্রকারভেদ। প্যারেনকাইমা টিস্যুর প্রকারভেদ। আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর প্রকারভেদ। বইয়ে কি কি বলা হয়েছে সেই দুটো আগে লিখে দিই। বইয়ে একটা প্রকারের কথা বলা হয়েছে যার নাম হলো ক্লোরেনকাইমা। বইয়ে প্যারেনকাইমা টিস্যুর একটা প্রকারের কথা বলা হয়েছে যার নাম হলো ক্লোরেনকাইমা, আরেকটার কথা বলা হয়েছে যার নাম হলো অ্যারেনকাইমা। এই দুটা বইয়ে আছে, ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা, এই দুটা বইয়ে আছে। প্যারেনকাইমার আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রকার আছে, সেগুলো একটু জানাটা দরকার। সেগুলো জানলে প্যারেনকাইমা কোথায় থাকে, কিভাবে থাকে, কি কাজ করে সব সহজে বুঝতে পারবে। প্যারেনকাইমার আরেকটা প্রকারের নাম হলো স্টোরেজ প্যারেনকাইমা। প্যারেনকাইমার আরেকটা প্রকারের নাম হলো স্টোরেজ প্যারেনকাইমা। আরেকটা আছে যার নাম হলো জাইলেম প্যারেনকাইমা অথবা ফ্লোয়েম প্যারেনকাইমা, দুটাই লিখি। জাইলেম প্যারেনকাইমা, তারপরে বলা যেতে পারে ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা। এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর নাম তোমরা অবশ্যই মনে রাখবে। আরেকটা নাম মনে রাখতে পারো, নাম হলো প্রোসেনকাইমা। এটাও কিন্তু প্যারেনকাইমারই একটা প্রকার, প্রোসেনকাইমা। এদের সম্পর্কে তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিই, সবাই লক্ষ্য করো। নামের মধ্যে কিন্তু অনেকগুলো করে হিন্টস দেওয়া আছে, নাম থেকে আমরা একটু বুঝে বুঝে পড়ব। প্রথমে দেখো ক্লোরেনকাইমা, এই শব্দটার অর্থ কি? এই ক্লোরেন শব্দটার মানে হলো ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্ট, বুঝছো? যদি কোনো প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর ভেতরে ক্লোরোপ্লাস্ট থাকে,
তখন সেই প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। কোলেনকাইমা না, কিন্তু কোলেনকাইমা আলাদা, এটা হলো ক্লোরেনকাইমা। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। থাকে কোথায়? এটা সাধারণত থাকে হচ্ছে গাছের পাতাতে, পাতার মেসোফিল টিস্যুতে, অথবা সবুজ কাণ্ডতে। থাকে কোথায়? পাতার মেসোফিলে, মানে পাতার ভেতরে যে টিস্যুগুলো থাকে তাদেরকে বলা হয় পাতার মেসোফিল। এখানে কিন্তু সালোক সংশ্লেষণ হয়। সবুজ কাণ্ড, মানে গাছের ডাল অনেক সময় সবুজ হয় না, সেখানেও কিন্তু ক্লোরেনকাইমা থাকে। সবুজ কাণ্ডতেও ক্লোরেনকাইমা থাকে। সবুজ কাণ্ডতেও কিন্তু ক্লোরেনকাইমা থাকে। কাজ কি? এখানে তাহলে আমি অবস্থানটা লিখে ফেললাম। এখানে আমি লিখেছি অবস্থান, কোথায় অবস্থান করে সেটা লিখলাম, আর এখানে লিখবো তাহলে কাজ। সবাই লক্ষ্য করো, অবস্থান এখানে, আর এখানে তাহলে হবে কাজ। কাজগুলো একটু যদি লিখি, কি কাজ করে? যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, অবশ্যই সালোক সংশ্লেষণ করবে। এদের কাজই হলো সালোক সংশ্লেষণ করা। এদের কাজই হলো সালোক সংশ্লেষণ করা, খাবার টাবার তৈরি করা। যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, তো এরা খাবার তৈরি করতে পারে। তাহলে প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। সেই প্যারেনকাইমার নাম হলো ক্লোরেনকাইমা। এরা পাতার মেসোফিলে থাকে, সবুজ কাণ্ডতে থাকে। এরা সালোক সংশ্লেষণ করে সাধারণত। এরপরে চলো অ্যারেনকাইমা সম্পর্কে একটু জেনে নিই। অ্যারেনকাইমা সম্পর্কে একটু জেনে নিই, সবাই লক্ষ্য করো। এই যে দেখো, এরো শব্দটার মানে কি? এরো মানে হলো এয়ার, এয়ার মানে হলো বাতাস, তাই না? এরো শব্দের মানে কি? বাতাস। এরোপ্লেন বলে না, ওখান থেকে এরো কথাটা এসছে, এর মানে হলো বাতাস। ঠিক আছে, তার মানে দেখো প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর ভেতরে যদি বাতাস জমা থাকে, বড় বড় বায়ু চেম্বার থাকে, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর ফাঁকে ফাঁকে অনেক বাতাস থাকছে, বায়ু চেম্বার রয়েছে, তখন তার নাম হলো অ্যারেনকাইমা। এগুলো কোথায় থাকে? জলজ উদ্ভিদে। জলজ উদ্ভিদে। জলজ উদ্ভিদের কাণ্ড এবং পাতাতে থাকে এগুলা। জলজ উদ্ভিদের কাণ্ড এবং পাতাতে থাকে। তোমরা খেয়াল করে দেখেছো যে কচুরিপানা খুব সুন্দর পানিতে ভাসতে পারে। কেন ভাসতে পারে? কারণ কচুরিপানার যে পাতাটা আছে বা কাণ্ডটা আছে, তুমি একটু চাপ দিলে দেখবে ওখান থেকে হুশ করে বাতাস বের হয়ে যাচ্ছে। তার মানে কচুরিপানার কাণ্ড বা পাতাতে বাতাস রয়েছে। বাতাস থাকার কারণে কচুরিপানাটা খুব হালকা হয়েছে, সে সুন্দর পানির উপরে ভাসতে পারে। তাহলে কেন সে পানির উপরে ভাসতে পারে? তার পাতার মধ্যে বাতাস রয়েছে। এই বাতাস ধারণকারী টিস্যুটার নাম কি? অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা কিন্তু এক ধরনের প্যারেনকাইমা। ঠিক আছে, এরা উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে। সাহায্য। উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে এরা। ঠিক আছে, উদ্ভিদকে ভাসতে সাহায্য করছে। এবার চলো স্টোরেজ প্যারেনকাইমা। স্টোরেজ প্যারেনকাইমা এটা কোথায় থাকে? শব্দ শুনে বুঝতে পারছো যে এরা খাবার টাবার জমা রাখবে। স্টোরেজ মানে কি বলো? সঞ্চয়। স্টোরেজ মানে সঞ্চয় না? স্টোরেজ শব্দের মানে হলো সঞ্চয়। এরা হলো খাদ্য সঞ্চয় করবে। এরা সাধারণত থাকে বিভিন্ন বীজে, ফলে, গাছের একদম কাণ্ডের ভেতরে। বীজে, ফলে, গাছের কাণ্ডের ভেতরে খাবার জমা করা এদের মেইন কাজ। তাহলে থাকে কোথায়? উদ্ভিদের বীজ, ফল, কাণ্ড, মানে গাছের ডালের একদম ভেতরে খাবার জমা রাখে এরা। স্টোরেজ প্যারেনকাইমার কাজ কি বলো? খাদ্য সঞ্চয় করা। এরা হলো খাদ্য সঞ্চয় করে। জাইলেম প্যারেনকাইমা এরা কি কাজ করবে? জাইলেম প্যারেনকাইমা এরা কোথায় থাকে বলো? জাইলেমের পাশ দিয়ে থাকে। আসলে জাইলেম কিন্তু 4 ধরনের কোষ দ্বারা গঠিত। তোমরা সামনে গিয়ে পড়বে জাইলেম সম্পর্কে। জাইলেমের মেইনলি 2টা নল থাকে, একটার নাম হলো ট্রাকিড আর একটার নাম হলো ভেসেল। এই ট্রাকিড ভেসেলের গায়ে গায়ে লেগে থাকে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের মধ্যে এই প্যারেনকাইমাটা থাকে, জাইলেম প্যারেনকাইমা থাকে। এরা গাছকে পানি পরিবহনে সাহায্য করে। জাইলেমের কাজে তো পানি পরিবহন করা। জাইলেম প্যারেনকাইমা পানি পরিবহনে সাহায্য করে।
তো জাইলেম প্যারেনকাইমা থাকছে কোথায়? জাইলেম টিস্যুতে থাকে। কোথায় থাকে এটা? জাইলেম টিস্যুতে থাকে। জাইলেম প্যারেনকাইমা থাকে জাইলেম টিস্যুতে। এর কাজ হলো খাদ্য এবং পানি পরিবহনে সাহায্য করা। আসলে পানি পরিবহনে সাহায্য করা, খাদ্য পরিবহনে সাহায্য করে ফ্লুয়েম প্যারেনকাইমা, ভুল বললাম, পানি পরিবহনে সাহায্য, পরিবহনে সাহায্য এবং খাদ্য জমাও রাখে। জাইলেমের ভেতরে এরা খাদ্য জমা রাখে, খাদ্য সঞ্চয়। এটা মনে রাখতে পারি আমরা, ঠিক আছে? ফ্লুয়েম প্যারেনকাইমা সম্পর্কে একটু আইডিয়া নেই। ফ্লুয়েম কি বলো? ফ্লুয়েম হচ্ছে গাছের মধ্যে খাদ্য পরিবহনকারী এক ধরনের নল। সিবনল বলে এক ধরনের নল আছে, ওটাই ফ্লুয়েমের মেইন স্ট্রাকচার। সিবনলের গায়ে লেগে থাকে ছোট ছোট ফ্লুয়েম প্যারেনকাইমা। এরা কোথায় অবস্থান করছে তাহলে? ফ্লুয়েমে অবস্থান করছে। ফ্লুয়েম প্যারেনকাইমা অবস্থান করছে, ফ্লুয়েমে অবস্থান করছে। ফ্লুয়েম টিস্যুতে অবস্থান করে। এরা থাকে কোথায়? ফ্লুয়েম টিস্যুতে থাকে বা ফ্লুয়েম টিস্যুতে অবস্থান করে। এরা হচ্ছে, এখানে পানি পরিবহন লিখতে ভুল গেছে, শুধু আমি পরিবহনে সাহায্য লিখছি। আমি একটু তোমাদের আরেকবার লিখে দিই, একটু সরিয়ে নিই, এখানে লিখে দিই, পানি পরিবহনে সাহায্য করে এরা। ঠিক আছে? এবার ঠিক আছে, পানি পরিবহনে সাহায্য করছে এবং খাদ্য সঞ্চয় করছে। তাহলে বলো তো ফ্লুয়েম প্যারেনকাইমা কি করবে? ফ্লুয়েম প্যারেনকাইমা হচ্ছে খাদ্য পরিবহনে সাহায্য করবে। এরাও খাদ্য সঞ্চয় করে। এরাও খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে? তাহলে তোমাদের এই ব্যাপারটা খুব ভালো করে মনে রাখতে হবে। ফ্লুয়েম প্যারেনকাইমা এরা ফ্লুয়েম টিস্যুতে থাকে, এরা খাদ্য পরিবহনে সাহায্য করে। তার মানে জাইলেমের পাশে পাশেও এক ধরনের প্যারেনকাইমা থাকে, তাদের নাম জাইলেম প্যারেনকাইমা, আর ফ্লুয়েমের পাশে পাশে এক ধরনের প্যারেনকাইমা থাকে, তাদের নাম হলো ফ্লুয়েম প্যারেনকাইমা। এবার চলো প্রোসেনকাইমা সম্পর্কে একটু জেনে নেই। এই প্রোস শব্দটার মানে হলো নির্দিষ্ট দিকে, প্রোস মানে হলো দিকে, এনকাইমা প্যারেনকাইমা থেকে এসছে। প্যারেনকাইমার এই টিস্যুগুলা নির্দিষ্ট দিকে যাত্রা করবে, অনেকটা এরা লম্বা, চিকন লম্বা হবে। এরা গাছের কাণ্ডতে থাকবে, গাছের শক্ত জায়গাতে সাধারণত থাকবে, এরা চিকন লম্বা হবে, দেখতে অনেকটা স্ক্লেরেনকাইমার মতোই, এরা বেশ শক্ত। তাহলে প্রোসেনকাইমা নির্দিষ্ট দিকে অবস্থান করে, গাছের কাণ্ড বরাবর এরা যাত্রা করে, গাছের কাণ্ডতে থাকে, গাছের কাণ্ড। তারপরে কোথায় থাকে? বিভিন্ন শক্ত স্থানে। এরা থাকছে গাছের কাণ্ডতে এবং বিভিন্ন শক্ত স্থানে। এরা কি করে? দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে? দেখো প্যারেনকাইমার কিন্তু আমরা অনেকগুলো প্রকার জানলাম, আরও অনেকগুলো বাদ দিয়েছি। স্পঞ্জি প্যারেনকাইমা রয়েছে, প্যালিসেড প্যারেনকাইমা রয়েছে, মেরিস্টেমেটিক প্যারেনকাইমা রয়েছে, পার্মানেন্ট প্যারেনকাইমা রয়েছে, আর অনেক প্রকার বাদ দিয়েছি। মূল ব্যাপারগুলো তোমাদের একটু বললাম, এগুলো কিন্তু বারবার সামনে গিয়ে কাজে লাগবে, এই জন্য একটু বলা হলো। দেখো প্যারেনকাইমার একটা প্রকারের নাম ক্লোরেনকাইমা, এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, এই জন্য এরা সালোক সংশ্লেষণ করতে পারে। আরেকটা প্রকারের নাম এরেনকাইমা, এদের মধ্যে বাতাস থাকে বলে এরা জলে ভাসতে পারে, এদের কারণে গাছ জলে ভাসতে পারে। স্টোরেজ প্যারেনকাইমা এরা বিভিন্ন জিনিসপত্র সঞ্চয় করে। জাইলেম প্যারেনকাইমা জাইলেম টিস্যুতে থাকে, এরা পানি পরিবহনে সাহায্য করে। ফ্লুয়েম প্যারেনকাইমা এরা ফ্লুয়েমের মধ্যে থাকে, এরা খাদ্য পরিবহনে সাহায্য করে, খাদ্য পরিবহনে সাহায্য করে। প্রোসেনকাইমা এরা হচ্ছে গাছের বিভিন্ন শক্ত জায়গাতে থাকে, এরা গাছকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এখন তোমরা একটা জিনিসে চলে আসো, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো উদ্ভিদের স্থায়ী টিস্যু তিন প্রকার ছিল, সরল, জটিল এবং ক্ষরণকারী। সরল, জটিল এবং ক্ষরণকারী তিন ধরনের স্থায়ী টিস্যু ছিল। সরল স্থায়ী টিস্যু তিনটা প্রকার, একটা হলো প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আর একটা স্ক্লেরেনকাইমা। বুঝছো? এই যে এখানে রয়েছে প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা যে শুধু এই সরলের মধ্যে থাকবে তা কিন্তু নয়, এই প্যারেনকাইমা অনেক সময় এই জাইলেমের মধ্যেও চলে যাচ্ছে, তাই না?
প্যারেনকাইমাকে কিন্তু আমরা জাইলেমের মধ্যেও পাচ্ছি, এই প্যারেনকাইমাকে কিন্তু আমরা জাইলেমের মধ্যেও পাচ্ছি, আবার প্যারেনকাইমাকে কিন্তু আমরা ফ্লোয়েমের মধ্যেও পাচ্ছি। বুঝছো? প্যারেনকাইমা সরল হলেও প্যারেনকাইমাকে জটিলের যে জাইলেম এবং ফ্লোয়েম আছে এদের মধ্যেও পাওয়া যায়। এমনকি এই প্যারেনকাইমাকে কিন্তু এই ক্ষরণকারী এগুলার ভেতরেও পাওয়া যায়। এটার কথা লেখা হয়নি, কম ইম্পর্টেন্ট তাই। তারপর লেখা যেতে পারে যে সিক্রেটরি প্যারেনকাইমা, এরা বিভিন্ন পদার্থ ক্ষরণ করে। প্যারেনকাইমার কিন্তু ওরকম একটা প্রকার রয়েছে। অর্থাৎ প্যারেনকাইমা দেখো সরলের মধ্যে থাকলেও সে কিন্তু জটিলের মধ্যেও চলে যেতে পারে, ক্ষরণকারীর মধ্যেও চলে যেতে পারে। তারা জটিলও গঠন করে, ক্ষরণকারীও গঠন করে। ক্ষরণকারীর এই উদাহরণটা আমি একটু লিখে দিই লাস্টে, যেহেতু সবই লিখেছি ওটা আবার বাদ রাখবো কেন, লাস্টে আরও একটা অ্যাড করে দিই। সবাই লক্ষ্য করো, প্যারেনকাইমার লাস্টে আরেকটা প্রকার আমি অ্যাড করে দিই, এটার নাম হলো সিক্রেটরি প্যারেনকাইমা। সিক্রেটরি প্যারেনকাইমা। সিক্রেটরি প্যারেনকাইমা এরা কোথায় থাকে? গাছের বিভিন্ন ক্ষরণকারী টিস্যুতে থাকে। এরা বিভিন্ন ক্ষরণকারী টিস্যুতে থাকে, এরা গাছের ক্ষরণকারী টিস্যুতে থাকে, ক্ষরণকারী টিস্যুতে থাকে। গাছের বিভিন্ন ক্ষরণকারী টিস্যুতে থাকে। এদের কাজ কি বলো? ওই যে গাছের শরীর থেকে বিভিন্ন রকম রস ক্ষরণ হয়, এরা রস ক্ষরণের কাজটা করে, বিভিন্ন পদার্থ ক্ষরণ করে। ঠিক আছে, এরা বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, এটাই হলো এদের কাজ। তাহলে দেখো অনেকগুলো প্রকার, আমি আরও একটা অ্যাড করে দিলাম, তাহলে মোটামুটি বেশি কমপ্লিট হলো। প্যারেনকাইমার এতগুলো প্রকার সম্পর্কে আমরা জানবো। এটা জানলে সুবিধা হবে কি, প্যারেনকাইমার কনসেপ্টটা যেন তোমার সবসময় মাথার মধ্যে ঘোরে। যে কোনো জিনিস পড়তে গেলে তার মধ্যে কিন্তু আমরা প্যারেনকাইমা পাবো, কারণ গাছের সব জায়গাতেই প্যারেনকাইমা থাকে। ঠিক আছে, প্যারেনকাইমা সম্পর্কে বইয়ে কি বলা আছে? খুবই কম কিছু কথাবার্তা বলা আছে, তারপর বইয়ের কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বইয়ে কি কি বলা হচ্ছে একটু দেখি। প্যারেনকাইমা প্রথমে শিরোনাম, তারপর বলা হচ্ছে উদ্ভিদের সব অংশে এদেরকে পাওয়া যায়, উদ্ভিদের সব অংশে এরা থাকে, গাছের সব জায়গাতে এদেরকে থাকে। তারপরে দেখো এদের ব্যাপারে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই কোষগুলো হলো জীবিত, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়। এই কথাটার মানে জানো? এর মানে হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর যে কোষগুলো সবাই একই রকম দেখতে হবে, সবার ব্যাস সেম হবে। ধরা যাক যে এটা হলো প্যারেনকাইমা টিস্যুর কোষ, প্যারেনকাইমা টিস্যুর কোষ, এই কোষের ব্যাস যতখানি এই কোষের ব্যাসও ততখানি। কোষগুলো তো অনেকটা বৃত্তের মতো, বৃত্তের ব্যাস থাকে না, সবার ব্যাস মোটামুটি সেম, অর্থাৎ এই জন্য এটাকে বলা হচ্ছে সমব্যাসীয়। তারপরে দেখো এরা পাতলা প্রাচীরযুক্ত। হ্যাঁ, আমরা এটা দেখেছি, প্যারেনকাইমা টিস্যুর যে কোষগুলো তাদের কিন্তু কোষ প্রাচীর অনেক পাতলা। তারপরে কোষের ভেতরে প্রোটোপ্লাজম থাকে, যেহেতু জীবিত ভেতরে তো অবশ্যই প্রোটোপ্লাজম থাকবেই, তাই না? জীবিত যেহেতু অবশ্যই প্রোটোপ্লাজম রয়েছে। আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখা যায়। হ্যাঁ, আমরা দেখেছি, ছবিতে দেখেছি আমরা। দেখো এই যে এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর মধ্যে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা স্থান পাওয়া যাচ্ছে। তারপরে দেখো আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখা যায়, আচ্ছা এটা হোক, আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখা যায়, এটা আমরা বুঝলাম। কোষ প্রাচীরটা পাতলা, কোষ প্রাচীর পাতলা, এই শব্দটাও দরকারি, এটাও আমরা বুঝেছি। কোষ প্রাচীর পাতলা এবং কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। এসব কোষে যখন বড় ক্লোরোপ্লাস্ট থাকে, এসব কোষে যখন বড় ক্লোরোপ্লাস্ট থাকে তখন এদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকলে এদের নাম হয় ক্লোরেনকাইমা। এটা আমরা আগের পেজেই পড়লাম। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা থাকে, এদেরকে বলা হয় অ্যারেনকাইমা। তাহলে ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা সম্পর্কে তো আমরা জেনেছি, সঙ্গে আরও অনেকগুলো প্যারেনকাইমা প্রকার সম্পর্কে আমরা জেনেছি। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা। হ্যাঁ, আমরা দেখেছি শরীরের বিভিন্ন জায়গা থেকে দেহ গঠন করছে। ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমাগুলো কি করছে? খাদ্য প্রস্তুত করছে, খাদ্য সঞ্চয় করছে, খাদ্যদ্রব্য পরিবহন করছে, তাই না? সবই করছে। এখন এখান থেকে যদি আমরা বলি কত কি বলা যায়, দেখো এরা সালোক সংশ্লেষণ করছে, উদ্ভিদকে ভাসতে সাহায্য করছে, এরা খাদ্য সঞ্চয় করছে, খাদ্য পরিবহনে সাহায্য করছে, পানি পরিবহনে সাহায্য করছে, দৃঢ়তা প্রদান করছে, বিভিন্ন পদার্থের ক্ষরণ করছে। প্যারেনকাইমা এত কিছু কাজ করে কিন্তু, তাই না? প্যারেনকাইমা কিন্তু তাহলে অনেক কাজ করে ফেলছে। এই হচ্ছে প্যারেনকাইমার ব্যাপারে বিস্তারিত ধারণা। এবার আমরা কোলেনকাইমা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোলেনকাইমা এর প্রকারভেদটা জানবো। সবাই একটু লক্ষ্য করো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোলেনকাইমা এর প্রকারভেদ। কোলেনকাইমা এর প্রকারভেদ।
আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোলেনকাইমা এর প্রকারভেদ। কোলেনকাইমা এর প্রকারভেদটা বই দেওয়া নাই, তবে আমার মনে হচ্ছে তোমাদের জানালে তোমাদের একটু উপকার হবে, এই জন্য তোমাদেরকে একটু বলে রাখি। বেশি জেনে রাখতে পারলে ভালো, ইন্টারে গিয়ে কাজে লাগবে। আর এসএসসিতেই তুমি কিন্তু বেশি জানার সুযোগটা পাবে, ইন্টারে গিয়ে কিন্তু পাবে না। তো যাই হোক, কোলেনকাইমা এর প্রকারভেদটা আমরা জানবো। কোলেনকাইমাকে কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যস্ত করা হয়? আমরা জানি কোলেনকাইমা একটা টিস্যু, এক ধরনের সরল টিস্যু। এই টিস্যুর মধ্যে কোষ আছে, কোষের উপরে কোষ প্রাচীর আছে। কোলেনকাইমা টিস্যুর কোষ প্রাচীরগুলা, কোলেনকাইমা টিস্যুর কোষের কোষ প্রাচীরগুলো অসমভাবে পুরু। এক একটা কোলেনকাইমা টিস্যুর কোষের কোষ প্রাচীর এক এক রকম হতে পারে। কোষের কোষ প্রাচীর কেমনভাবে পুরু এর উপর ভিত্তি করে কিন্তু শ্রেণীবিন্যাসটা দেওয়া হয়েছে। কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষ প্রাচীর কীভাবে পুরু তার উপর ভিত্তি করে কিন্তু এই শ্রেণীবিন্যাসটা দেওয়া হয়েছে। আমি একটু শ্রেণীবিন্যাসটা তোমাদেরকে লিখে লিখে বোঝাই, সবাই একটু লক্ষ্য করো। প্রথমে যে প্রকারটার কথা আমরা জানি তার নাম হলো অ্যাঙ্গুলার কোলেনকাইমা। কোলেনকাইমা, অ্যাঙ্গুলার কোলেনকাইমা এটা একটা প্রকার। আর একটা প্রকার আছে, এটাকে বলা হয় ল্যামেলার, ল্যামেলার কোলেনকাইমা। কোলেনকাইমার আরেকটা প্রকার আছে, এটার নাম হলো ল্যাকুনার কোলেনকাইমা। শেষে আরেকটা প্রকার আছে, এটা খুবই কম পাওয়া যায়, এটার নাম হলো অ্যানুলার কোলেনকাইমা। কোলেনকাইমা বানানটা খুব কঠিন। এই তো, এই 4 রকম কোলেনকাইমা নর্মালি আমরা পাই। এদের সবারই গঠন একটু করে আলাদা। প্রত্যেকটা কোলেনকাইমারই কোষের কোষ প্রাচীর একটু আলাদা আলাদা রকম। আমি একটু ছবি এঁকে এঁকে তোমাদেরকে দেখাই, সবাই লক্ষ্য করো। একটু ছবি এঁকে এঁকে তোমাদেরকে দেখাই। অ্যাঙ্গুলার কোলেনকাইমা যেটা, তার মধ্যে কি হয়েছে দেখো। ধরা যাক এটা একটা কোষ, এর পাশে রয়েছে হচ্ছে এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, অনেকগুলা কোষ আছে। অ্যাঙ্গুলার কোলেনকাইমা টিস্যুর মধ্যে অনেকগুলো কোষ আমরা দেখছি। এখানে যেটা হবে দেখো, নামের মধ্যে কিন্তু হিন্টস দেওয়া আছে। এই যে অ্যাঙ্গেল শব্দটার মানে হলো কোণ, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। মানে টিস্যুর যে কোষগুলো থাকবে, কোষের কোণে কোণে কোষ প্রাচীরটা বেশি মোটা হবে। অর্থাৎ দেখো কোষ প্রাচীরটা কোথায় গিয়ে মোটা, এটা কোষ আমি বুঝতে পারছি। এই যে কোণাগুলা, কোষের কোণাগুলাতে কোষ প্রাচীর বেশ মোটা হবে, কোষের কোণাগুলাতে কোষ প্রাচীর বেশ মোটা হবে, কোষের কোণাগুলোতে কোষ প্রাচীর বেশ মোটা হবে। অ্যাঙ্গেলে বা কোণাতে গিয়ে কোষ প্রাচীরটা মোটা হয়ে যাবে, অ্যাঙ্গেলে বা কোণাতে গিয়ে কোষ প্রাচীরটা মোটা হবে, এরকম অবস্থা। বুঝতে পারছো? নিউক্লিয়াস দিয়ে দিয়ে একটু ভেতরে। তো যাই হোক, দেখো এটা একটা প্যারেনকাইমা, এটা একটা কোলেনকাইমা, সরি এটা একটা কোলেনকাইমা। কোলেনকাইমাটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার কোলেনকাইমা। কেন এরকম নাম? কারণ কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর অ্যাঙ্গেলে গিয়ে বা কোণাতে গিয়ে কোষ প্রাচীরটা বেশ মোটা হয়েছে। খুবই সহজ ব্যাপার। ল্যামেলার কোলেনকাইমা এটা কেমন হবে তোমাদেরকে একটু ছবি এঁকে দেখায়। ধরা যাক এটা একটা কোলেনকাইমা, যার এটা একটা কোষ, এটা আরেকটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। আবার দেখো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। আমরা কোলেনকাইমা টিস্যু দেখতে পাচ্ছি, অনেকগুলো কোষ আছে এখানে, অনেকগুলো কোষ আছে। এখন কাহিনীটা হয়েছে কোথায় তোমরা একটু লক্ষ্য করো। কোষ প্রাচীরটা মোটা কোথায়? কোষ প্রাচীরটা মোটা হচ্ছে দুইটা কোষের লাইনের মাঝে। দেখো দুইটা কোষের লাইনের মাঝে এই জায়গাতে কোষ প্রাচীর কিন্তু খুব মোটা হয়ে গেছে, বুঝতে পারছো? এই জায়গাতে কোষ প্রাচীরটা বেশ মোটা, কোষ প্রাচীরটা এই জায়গাতে গিয়ে মোটা হয়েছে। দুইটা লেয়ারের মাঝে কোষ প্রাচীরটা বেশ মোটা, এটাকে বলা হয় ল্যামেলার। এই ল্যামেলা শব্দের মানে হলো প্লেট। ল্যামেলা শব্দের মানে হচ্ছে প্লেট বা পাত। দেখো পাতের মতো করে একটা মোটা কোষ প্রাচীর তৈরি হয়েছে কোষের ভেতরে, এটার নাম হলো ল্যামেলার কোলেনকাইমা। ল্যাকুনার কোলেনকাইমা এটার মানে কি?
ঠিক আছে, আমি একটু ছবি এঁকে দেখাই ল্যাকুনার কোলেনকাইমার কাহিনীটা, একটু ছবি এঁকে তোমাদেরকে বুঝাই। লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো, আমি ল্যাকুনার কোলেনকাইমা একটু দেখাচ্ছি তোমাদেরকে। কোলেনকাইমা টিস্যুর অনেকগুলো কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা মনে রাখবে এই ল্যাকুনা শব্দের মানে হলো গহ্বর। ল্যাকুনা শব্দের মানে হলো গহ্বর। ল্যাকুনা শব্দের মানে হচ্ছে গহ্বর। এখানে গহ্বর বলতে আসলে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বোঝানো হচ্ছে, অর্থাৎ এই ফাঁকা জায়গাটা বোঝানো হচ্ছে। ল্যাকুনার কোলেনকাইমার ক্ষেত্রে হবে কি, আন্তঃকোষীয় ফাঁকা স্থানটা আসলে পূর্ণ হয়ে থাকবে, এই জায়গাতে আসলে পূর্ণ হয়ে থাকবে, এই জায়গাতে কোষপ্রাচীরটা অনেক মোটা হবে, এই গহ্বরগুলো আসলে পূর্ণ হয়ে থাকবে, এরকম হবে চেহারা। ব্যাপারটা তোমরা দেখো। এরকম দেখছো ল্যাকুনাগুলা, এই যে এই জায়গাটার নাম হলো ল্যাকুনা, ল্যাকুনাতে কোষপ্রাচীর অনেক মোটা হয়েছে, এই জন্য এটার নাম হলো ল্যাকুনার কোলেনকাইমা। সবশেষে অ্যানুলার কোলেনকাইমা, এটা কেমন হবে? অ্যানুলার কোলেনকাইমা টিস্যুর কোষগুলো একটু দেখো, এখানে মনে করো কয়েকটা কোষ আছে। এই অ্যানুলার শব্দটার মানে কি? অ্যানুলার শব্দটার মানে হচ্ছে আংটি বা রিং, আংটি লিখি। কোষের চারপাশ দিয়ে যে কোষপ্রাচীরটা থাকবে অনেকটা আংটির মতো মোটা হয়ে যাবে, অর্থাৎ চারপাশের কোষপ্রাচীরই মোটা হবে। দেখো চারপাশের কোষপ্রাচীর অনেক মোটা, কোষের চারপাশের কোষপ্রাচীরই মোটা হয়ে গেছে। সবার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটু বোঝার চেষ্টা করো। সবাই আরেকবার রিভিশন করো। দেখো অ্যাঙ্গুলার কোলেনকাইমা কেমন? কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর কোনাগুলোর কোষপ্রাচীরটা মোটা, অর্থাৎ কোষপ্রাচীর কোথায় মোটা? কোষপ্রাচীর কোনাগুলোতে মোটা। এখানে কোষপ্রাচীর কোনাগুলোতে মোটা, কোষপ্রাচীর কোনাগুলোতে মোটা। কোষপ্রাচীর যদি কোনাগুলোতে মোটা হয় সেটাকে আমরা কিন্তু বলছি অ্যাঙ্গুলার কোলেনকাইমা। তারপরে দেখো ল্যামেলার কোলেনকাইমা, এটাতে কি হচ্ছে বলো? দুইটা কোষের সারির মাঝখান দিয়ে কোষপ্রাচীরটা কিন্তু মোটা, অর্থাৎ কোষপ্রাচীরটা কোন জায়গায় মোটা? একটা লাইন বরাবর, একটা প্লেট বরাবর কিন্তু কোষপ্রাচীরটা মোটা। কোষপ্রাচীর কোথায় মোটা? কোষপ্রাচীর একটি নির্দিষ্ট তল বরাবর মোটা, একটা নির্দিষ্ট তল বরাবর কোষপ্রাচীরটা মোটা, এটা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, একটা নির্দিষ্ট তল বরাবর কোষপ্রাচীরটা মোটা। তারপরে ল্যাকুনার কোলেনকাইমা, এখানে কি হচ্ছে বলতো? আন্তঃকোষীয় ফাঁকা স্থানটাতে কোষপ্রাচীর মোটা, আন্তঃকোষীয় ফাঁকা স্থানটাতে কোষপ্রাচীর মোটা, আন্তঃকোষীয় ফাঁকা স্থানে কোষপ্রাচীর মোটা, আন্তঃকোষীয় ফাঁকা স্থানে কোষপ্রাচীর মোটা। আন্তঃকোষীয় ফাঁকা স্থানে কোষপ্রাচীর মোটা। সবশেষে দেখো অ্যানুলার কোলেনকাইমা, এখানে কি হচ্ছে বলো? কোষের চারপাশ দিয়ে কোষপ্রাচীরটাই মোটা, কোষপ্রাচীরটা সুন্দরভাবে একদম সুষমভাবে চারপাশ থেকেই মোটা। কোষপ্রাচীর সব দিকে সমানভাবে মোটা। এগুলো আমি তোমাদের কেন শেখালাম? এগুলো শিখলে তোমাদের কোলেনকাইমা সম্পর্কে কনসেপ্টটা বেশি ক্লিয়ার হবে। কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর বিভিন্ন রকম হতে পারে। কখনো কোষপ্রাচীরটা এক কোণাতে মোটা, কখনো এক পাশ দিয়ে মোটা, কখনো চারপাশ দিয়ে মোটা, কখনো অসমভাবে, কখনো সমভাবে, বিভিন্নভাবে কোষপ্রাচীরগুলো কিন্তু এখানে মোটা হবে। কোলেনকাইমাগুলো থাকে কোথায় অ্যাকচুয়ালি? আমি এ পাশে এসে তোমাদেরকে ভালো করে ব্যাপারটা দেখাবো। দেখো বই থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি কোলেনকাইমা সম্পর্কে, বইয়ে কি কি বলা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি আমরা। বইয়ে প্রথমে দেখো এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। কোলেনকাইমা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। কোষপ্রাচীরে সেলুলোজ থাকে এবং পেকটিন জমা হয়, পুরু হয়। তবে কোষপ্রাচীর অসমভাবে পুরু, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটাই তো তোমাদের এতক্ষণ ধরে বুঝালাম। এদের কোষপ্রাচীরটা সমভাবে পুরু না, বরং অসমভাবে পুরু।
কোনাগুলো অধিক পুরু হয়, কোনাগুলো অধিক পুরু হয়, কোনাগুলো অধিক পুরু হয়। এখানে আমরা দেখলাম না যে অ্যাঙ্গুলার কোলেনকাইমা, কোনাগুলো অধিক পুরু। তারপরে দেখো টিস্যুর কোষগুলো লম্বাটে এবং সজীব। আমি লম্বাটে অবশ্যই দিইনি, বিভিন্ন শেপেরই দিয়েছি, তবে সজীব এই কথাটা মনে রাখতে হবে। লম্বাটে এবং সজীব এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। সজীব মানে কি বলো? জীবন আছে, জীবিত কোষ। প্রোটোপ্লাজম পূর্ণ, যেহেতু সজীব অবশ্যই প্রোটোপ্লাজম থাকবে, আমরা জানি প্রোটোপ্লাজমের মধ্যে জীবন আছে। প্রথমের দিকের ক্লাসগুলোতে এগুলো আমি এক্সপ্লেন করেছিলাম তোমাদেরকে। আচ্ছা, তারপরে সবাই একটু লক্ষ্য করো আর কি বলা হচ্ছে এখানে। আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে। এই যে এখানে দেখো, এটাতে সুন্দর আন্তঃকোষীয় ফাঁকা আছে, এখানেও সুন্দর আন্তঃকোষীয় ফাঁকা আছে, কিন্তু এখানে আন্তঃকোষীয় ফাঁকা কিন্তু নাই। মানে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এরকম ব্যাপার আসলে। আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে। কোষ প্রান্তগুলো চৌকোনাকার, সরু অথবা তির্যক হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। চৌকোনাকার হতে পারে মানে চারকোনা কোষ হতে পারে, কোষগুলো চিকন লম্বা বা সরু হতে পারে, তীরের মতো হতে পারে, তির্যক যেটাকে আসলে বলা হচ্ছে। তারপরে দেখো, খাদ্য প্রস্তুত করা এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। খাদ্য প্রস্তুত করা এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। আসলে উদ্ভিদকে দৃঢ়তার সাথে সাথে নমনীয়তা প্রদান করা এর প্রধান কাজ। খাদ্য প্রস্তুত করা এর প্রধান কাজ নয়। আসলে মাঝে মধ্যে খাদ্য তৈরি করে, মাঝে মধ্যে করতে পারে না এরকম না, কিন্তু খাদ্য প্রস্তুত করা এর প্রধান কাজ নয়। একটু ভুল লেখা আছে, মানে একটু লজিক দিয়ে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর কিন্তু বেশ পুরু কোষপ্রাচীর হওয়ার কারণে এর ভেতর দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান কঠিন। আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান যদি না হয় তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। কাজেই এরা খুব বেশি সালোক সংশ্লেষণ করে না। খাদ্য প্রস্তুত করা এদের প্রধান কাজ, এটা বলা কিন্তু ভুল। ওই যে প্যারেনকাইমা পড়লাম না, ওর প্রধান কাজ খাদ্য তৈরি করা, এর না। দৃঢ়তা প্রদান করা এটা ঠিক আছে, তাহলে এটাতে একটু আপত্তি আছে আমার। পাতার শিরা এবং পত্রবৃন্ততে এদেরকে বেশি বেশি দেখা যায়। পাতার শিরা কি এবং পত্রবৃন্ত কি, এই দুটো জিনিস তোমাদেরকে একটু বোঝাই। ছবি এঁকে দেয় তোমাদের, লক্ষ্য করো, দেখো এটা হচ্ছে একটা গাছ, মনে করো এটা একটা গাছ, গাছের এগুলো হলো পর্ব, এখান থেকে একটা পাতা তৈরি হলো, ঠিক আছে? গাছ থেকে আমরা একটা পাতা তৈরি দেখছি। এই যে পাতার যে বোটাটা আছে না, এটাকেই বলা হয় পাতার বোটা। পাতার বোটা, বোটাতে একটু চন্দ্রবিন্দু থাকে, মোটা হবে উচ্চারণ। এটারই আরেকটা নাম হলো পত্রবৃন্ত, এটার ইংরেজি নাম হলো পেটিওল, ঠিক আছে? এই নামগুলো তোমরা একটু মনে রাখতে পারো। পাতার বোটা, তারই অপর নাম হলো পত্রবৃন্ত, তারই অপর নাম হলো পেটিওল। ঝামেলা এখানে শেষ না, ঝামেলা আরেকটা আছে, এটা একটু দেখো। তো পাতার বোটার ভেতর দিয়ে কিছু নালি যায়, এই নালিগুলো এখন পাতার মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের গায়ের যেমন রক্তনালী থাকে না, পাতার ভেতর দিয়ে এরকম কিছু নালী থাকে। এগুলাকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হয় পাতার শিরা, এদেরকে বলা হয় পাতার শিরা, পাতার শিরা। মেইনলি এই দুইটা জায়গায় কোলেনকাইমা বেশি থাকে। কোথায় কোথায় কোলেনকাইমা বেশি থাকে? পাতার শিরাতে এবং পাতার বোটা বা পেটিওলে, এই দুটো জায়গায় কোলেনকাইমা সবচেয়ে বেশি থাকে। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এই দুটো জায়গায় মেইনলি কোলেনকাইমা থাকে। তুমি খেয়াল করে দেখবে পাতার বোটা কিন্তু খুব শক্ত না, পাতার বোটা কিন্তু খুব শক্ত না, আবার খুব নরমও না। টান দিলে পাতার বোটা কিন্তু ছেড়ে না, এখান থেকে হয়তো ছিঁড়ে আসে, পাতার বোটাকে কিন্তু টেনে ছেঁড়া খুব কঠিন। আবার খুব কিন্তু সে নরমও না, তাই না? মোটামুটি কিন্তু হচ্ছে নরম এবং শক্তের মাঝামাঝি এরকম জায়গায় কোলেনকাইমা রয়েছে। পাতার শিরাগুলাও কিন্তু খুব শক্ত না, খুব নরমও না, এরকম জায়গায় কিন্তু কোলেনকাইমা রয়েছে। তারপর আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে, এটা একটু বোঝো তোমরা। কচি এবং নমনীয় কাণ্ড, কাণ্ড মানে তো গাছের ডাল, তাই না? কচি এবং নমনীয় গাছের ডালে, যেমন কুমড়ার গাছের ডাল এবং দণ্ডকলসের ডালে এ টিস্যু দৃঢ়তা প্রদান করে। শক্ত গাছ না, কিন্তু আম কাঁঠালের গাছের যে ডাল রয়েছে সেখানে কিন্তু কোলেনকাইমা থাকবে না, বরং কোলেনকাইমা কোথায় থাকবে? যেই কাণ্ডগুলা তুলনামূলক একটু নরম। ওই যে আমরা লতানো গাছগুলো দেখি না, পুঁইশাকের গাছ তোমরা দেখছো, অথবা কুমড়ার গাছ দেখছো, এদের ডাল বা কাণ্ডতে কোলেনকাইমা থাকে। এখানে আরেকটা গাছের কথা বলা হয়েছে যার নাম হলো দণ্ডকলস। এটা কোন গাছ? দণ্ডকলসকে আমরা বইয়ের ভাষায় বলি শ্বেতাদ্রোণ।
এটা একটা ঔষধি গাছ, সাধারণত গ্রামের পথে ঘাটে এটা জন্মে। এটা জঙ্গলি একটা গাছ বলা যেতে পারে। আমি একটা ছবি দিয়েছি যাতে তোমরা চিনতে পারো। দেখো এই যে এই গাছটা সাদা সাদা কিন্তু ফুল হয়, যে সাদা সাদা ফুল, এই ফুলগুলোতে কিন্তু মধু পাওয়া যায়। এই যে দেখো এখানে একটা ফুল, এই ফুলগুলোতে কিন্তু মধু পাওয়া যায়। আমরা ছোটবেলায় এই ফুলগুলোকে মুখে নিয়ে নিয়ে মধু খেতাম এখান থেকে। এই গাছটার নামই হলো দণ্ডকলস বা শ্বেতাদ্রোণ এর নাম। তো এর গাছের এই গাছটার যে ডাল রয়েছে, এই গাছের যে কাণ্ড রয়েছে, লক্ষ্য করো এই যে এটা হলো এই গাছের ডাল বা কাণ্ড। এই কাণ্ডগুলো কিন্তু খুব বেশি শক্ত না, বেশ নরম, হাত দিলে কিন্তু ভেঙে ফেলা যায়, তাই না? বেশ নরম নরম কাণ্ডতে রয়েছে কিন্তু এই কোলেনকাইমা। যখন কোলেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। সাধারণত থাকে না খুব বেশি, তবে থাকলে এরা খাদ্য প্রস্তুত করবে অবশ্যই। তাহলে তোমরা মাথায় রেখো এদের প্রধান কাজ হলো গাছটাকে একটু শক্ত করা এবং শক্ত নরমের মাঝামাঝি একটা পজিশনে রাখা একটা গাছের কোনো অংশকে। এটাই কিন্তু কোলেনকাইমার মেন কাজ। এটা খুব বেশি শক্ত না, আবার খুব নরমও না, মাঝামাঝি একটা অবস্থা। কিন্তু মাঝে মধ্যে এরা খাদ্য তৈরি করতেও পারে, কিন্তু এখানে যে কথাটা বলা হলো যে খাদ্য প্রস্তুত করা এদের প্রধান কাজ, তা আসলে নয়। ঠিক আছে, এই হলো কোলেনকাইমার বিভিন্ন কথাবার্তা। এবার আমরা স্ক্লেরেনকাইমার আলোচনাতে চলে যাব। এবার আমরা স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়ে আলোচনা করব। তোমরা ইতোমধ্যেই জানো উদ্ভিদের শরীরের সবচেয়ে শক্ত টিস্যু হচ্ছে স্ক্লেরেনকাইমা। উদ্ভিদের গায়ে যে শক্ত জায়গাগুলো তুমি দেখবে সেখানে মনে করবে স্ক্লেরেনকাইমা আছে। এখানে স্ক্লেরেনকাইমা শব্দটা তুমি যদি ভাঙো দেখবে স্ক্লেরা একটা শব্দ, কাইমা একটা শব্দ। স্ক্লেরা শব্দটার মানেই হলো শক্ত, স্ক্লেরা মানেই হলো শক্ত, আর কাইমা শব্দের মানে হলো চারপাশ। আসলে এই টিস্যুর কোষগুলোর চারপাশটা অনেক শক্ত, কোষপ্রাচীর অনেক শক্ত, ওভারঅল টিস্যুটাই খুব শক্ত। এই জন্য স্ক্লেরেনকাইমা নাম দেওয়া হয়েছে। স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়ে আমরা বিস্তারিত পড়ব, তবে আমার মনে হয় প্রথমে আমাদের জানা দরকার স্ক্লেরেনকাইমা টিস্যু কোন ধরনের কোষ দিয়ে গঠিত। বইয়ে লেখা আছে স্ক্লেরেনকাইমা টিস্যু দুই ধরনের কোষ দিয়ে গঠিত। একগুলা কোষকে বলা হয় ফাইবার বা তন্তু, আরেকগুলো কোষকে বলা হয় স্ক্লেরাইড বলা হয়। স্ক্লেরেনকাইমা টিস্যু আসলে দুই ধরনের কোষ দিয়ে গঠিত, ফাইবার এবং স্ক্লেরাইড। এই ফাইবার এবং স্ক্লেরাইডের কিন্তু আবার একটা বড় প্রকার রয়েছে, উচ্চতর ক্লাসে গিয়ে তোমাদের জানার কথা। তবে আমার মনে হয় এখনই তোমাদের একটু শেখায়, কারণ আমি প্রশ্ন আসা দেখেছি এখান থেকে টুকটাক কোশ্চিন আসে যে এই ফাইবার কোথায় থাকে, ওই ফাইবার কোথায় থাকে। ফাইবার থেকে প্রচুর প্রশ্ন আসে, কাজে তোমাদের একটু আমি ধারণা দিই। একটু কষ্ট করে দেখো, 9-10 একটু পর্যাপ্ত সময় আছে তোমাদের। এখানে যা যা তুমি এক্সট্রা পড়বে সবটাই তোমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, আমি একটু স্ক্লেরেনকাইমা এর টিস্যুগুলোর প্রকারভেদ সম্পর্কে তোমাদের ধারণা দিই, ফাইবার এবং স্ক্লেরাইডের প্রকার সম্পর্কে একটু ধারণা দিই। ইংরেজিতে লিখি স্ক্লেরেনকাইমা এর টিস্যুর প্রকারগুলো নিয়ে আমরা একটু জানবো। আমরা জানবো হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলোর প্রকার। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলোর প্রকার সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা টিস্যু দুই ধরনের কোষ দিয়ে গঠিত। কোষগুলো হচ্ছে ফাইবার এবং স্ক্লেরাইড। ফাইবার বা তন্তু এবং স্ক্লেরাইড। আমি লিখে ফেলি, দুই ধরনের কোষ দিয়ে গঠিত। এক ধরনের কোষকে বলা হয় ফাইবার, ফাইবার এভাবে বানান করেও লেখা যায়, আবার এরকম একটা বানানো আছে, কোনোটাই ভুল না, দুটাই হবে। ফাইবার এভাবেও লেখা যায়, একই জিনিসই। বাংলায় বললে বলা হয় তন্তু, সুতার মতো এরা দেখতে, এই জন্য এরকম নাম। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে আরও এক ধরনের কোষ থাকে। এই কোষগুলো সুতার মতো না, অনেকটা দানার মতো। এদের নাম হলো স্ক্লেরাইড। স্ক্লেরেনকাইমা টিস্যুর আরও এক ধরনের কোষ থাকে, যে কোষগুলোর নাম হলো স্ক্লেরাইড। স্ক্লেরাইডস, ঠিক আছে, ওটার বাংলা ওরকম আমি দেখিনি। ওকে, তাহলে আমরা এবার একটু ফাইবার এবং স্ক্লেরাইড সম্পর্কে ছোট্ট ধারণা নিব। আমরা ফাইবার এবং স্ক্লেরাইড সম্পর্কে ছোট্ট একটু ধারণা নিব। আমরা ফাইবার এবং স্ক্লেরাইড সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, সবাই লক্ষ্য করো, ফাইবারের তিনটা প্রকার কিন্তু মেইন, তিনটা প্রকার সম্পর্কে আমাদের জানতে হবে। আমি একটু লিখি, দেখো ফাইবারের তিনটা প্রকার সম্পর্কে আমাদের জানতে হবে। একটা প্রকারকে বলা হয় জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার, এই বানানটাই আমি লিখলাম।
জাইলেম ফাইবার নাম শুনে তোমরা বুঝতে পারছো কোথায় থাকবে বলো তো জাইলেম ফাইবার? জাইলেমের ভেতরে। আমি জাইলেম যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি জাইলেম ফাইবার জাইলেমের ভেতরে থাকবে। জাইলেম নিয়ে আমরা পরে আবার বিস্তারিত আলোচনা করব, তবে আপাতত মনে রাখবে জাইলেম ফাইবারগুলো থাকবে জাইলেমের ভেতরে। জাইলেম কোথায়? গাছের কাঠের ভেতরে থাকবে। আরেক ধরনের ফাইবার রয়েছে যাদের নাম হলো ফ্লোয়েম ফাইবার। নাম থেকেই তোমরা বুঝতে পারছো ফ্লোয়েমের মধ্যে এদেরকে পাওয়া যাবে। আরেক ধরনের ফাইবার রয়েছে, এরা সাধারণত বিভিন্ন বীজের ত্বকে থাকে। বীজের যে খোসা থাকে না, বিভিন্ন বীজের যে খোসা সেখানে থাকে, ফলের খোসাতে থাকে। যেহেতু এরা বিভিন্ন আবরণে থাকে, সারফেসে থাকে, তাই এদের নাম হলো সারফেস ফাইবার। সারফেস ফাইবার। তাহলে দেখো ফাইবার বা তন্তু তিন রকম: জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার এবং সারফেস ফাইবার। এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, এগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। আমি একটু তোমাদের ভালো করে বুঝাই, কোশ্চিনগুলো আসলে আমরা কিভাবে উত্তর দিবে একটু বুঝাই। জাইলেম ফাইবার কোথায় থাকে? জাইলেমের মধ্যে। জাইলেম গাছের কোন জায়গায় থাকে বলো? গাছের কাঠের ভেতর দিয়ে। হয়তো তোমাদের মনে আছে গাছের গায়ে দুই ধরনের নল থাকে। জাইলেম নামের নলগুলো পানি পরিবহন করে, এই জাইলেম নামের নলগুলো গাছের কাঠের ভেতর দিয়ে অবস্থান করে। তাহলে কাঠ মানেই হলো জাইলেম, জাইলেম ফাইবার তাহলে কোথায় থাকবে? গাছের কাঠের ভেতরে। জাইলেম ফাইবারগুলো গাছের কাঠের ভেতরে থাকবে, এই জন্য এদের আরেকটা নাম হলো উড ফাইবার। এদের আরেকটা নাম হলো উড ফাইবার। উড মানে কাঠ, তোমরা জানো। উড ফাইবার, এটার আরেকটা নাম হলো উড ফাইবার। খুব ভালো করে মনে রাখবে, জাইলেম ফাইবারেরই আরেকটা নাম হলো উড ফাইবার। জাইলেম যেহেতু কাঠের মধ্যে থাকে এই জন্য জাইলেম ফাইবার হচ্ছে কাঠের মধ্যে থাকবে, কাঠের মধ্যে এই ফাইবারটা থাকে বলে নাম হলো উড ফাইবার। তাহলে কি গঠন করে বলতো? গাছের কাঠ গঠন করে। বুঝছো? গাছের কাঠের মধ্যে থাকে এবং কাঠ গঠন করে হচ্ছে জাইলেম ফাইবার। পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু জাইলেম ফাইবারের অর্থনৈতিক গুরুত্ব লিখো, অথবা এই স্ক্লেরাইডের অর্থনৈতিক গুরুত্ব লিখো। তখন তুমি এটা লিখতে পারবে যে জাইলেম ফাইবারটা গাছের কাঠ গঠন করে। যে কোনো গাছের কাঠের মধ্যে রয়েছে জাইলেম ফাইবার। এখন একটা ট্রিকি কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণা দিই। পাটকাঠি আছে না? পাটকাঠি সবাই দেখেছো, গ্রামে এটাকে আমাদের গ্রামে শিনট বলে, তোমাদের গ্রামে কি বলে আমি জানি না। পাটকাঠি আর পাটের আঁশ দুটো জিনিস কিন্তু আমরা পাই। পাটের আঁশ বাদ দাও, পাটের ভেতরে কিন্তু পাটকাঠি থাকে। ওই পাটকাঠিটা কিন্তু মেনলি জাইলেম ফাইবার। এটা কিন্তু এমসিকিউ আসে। পাটকাঠি, পাটকাঠিতে কিন্তু জাইলেম ফাইবার রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম মানে হলো বাকল। গাছের বাকলে এক ধরনের সরু সরু নালী থাকে, যারা গাছের বাকলের ভেতর দিয়ে খাদ্য পরিবহন করে। সেই নালীগুলোকে কিন্তু বলা হয় ফ্লোয়েম। ফ্লোয়েমের মধ্যে বেশ কিছু ফাইবার থাকে যাদের নাম হলো ফ্লোয়েম ফাইবার। বুঝতে পারছো সবাই? ফ্লোয়েমের মধ্যে যে ফাইবারগুলো থাকে তাদেরকে কিন্তু বলা হয় ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার তাহলে কোথায় রয়েছে বলো? ফ্লোয়েমের মধ্যে, গাছের বাকলে। বুঝছো? গাছের বাকলের মধ্যে যে ফাইবারটা রয়েছে তার নামই হলো ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। ফ্লোয়েম ফাইবারের আরেকটা নাম হলো বাস্ট ফাইবার। ঠিক আছে? বাস্ট ফাইবার এটাকে বলা হয়। এরা কি গঠন করে? গাছের বাকল থেকে কিন্তু আমরা অনেক সুতা পাই, তাই না? এরা সুতা গঠন করে, সুতা গঠন করে। এদের গুরুত্ব হচ্ছে এরা সুতা গঠন করে। পাটের প্রসঙ্গে যদি আসি, পাটের যে আঁশ আছে না, ওই পাটের আঁশ কিন্তু মেইনলি হচ্ছে এই ফ্লোয়েম ফাইবার। পাটের আঁশে যে সুতাগুলো দেখছো না তোমরা, ওগুলাই হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার। পাটের আঁশ, পাটের আঁশ, পাটের আঁশ হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, এটা মনে থাকবে আশা করি। সারফেস ফাইবার সম্পর্কে ধারণা দিই তোমাদের। সারফেস ফাইবারের অপর নাম যে আছে ওরকম তা কিন্তু নয়, সাধারণত সারফেসে থাকে এটা, যে কোনো জিনিসের আবরণে থাকে এটা, এই জন্য এটার নাম হলো সারফেস ফাইবার। মেইনলি থাকে কোথায় তাহলে বলো তো? ফলের ত্বক, ফলের ত্বক, বীজের ত্বক,
ফলের ত্বক বীজের ত্বকের মধ্যে থাকে সারফেস ফাইবার। আমি যদি একটা ছোট্ট উদাহরণ বলি, তোমরা যে বাদামের খোসাটা ছেলো ওটাও কিন্তু একটা সারফেস ফাইবার, বুঝছো? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নারিকেলের ছোবলা, এটাকে ভালো ভাষায় যে কি বলে আমি জানি না, তোমরা জাস্ট মনে রাখবো যে নারিকেলের যে খোসাটা আছে না, ছোবলা যেটাকে আসলে বলে, ককপিট যেটাকে বলে, কোকোপিট বলে যেটাকে, তো ওই যে নারিকেলের যে খোসাটা আছে যেগুলো ছিলে আসলে নারিকেলটাকে বের করতে হয়, ওটাই মেইনলি সারফেস ফাইবার। তাহলে নারিকেলের খোসা, নারিকেলের খোসা হচ্ছে সারফেস ফাইবার। এই তো, তাহলে আমরা 3 ধরনের ফাইবার সম্পর্কে ধারণা নিয়েছি, জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার এবং হচ্ছে সারফেস ফাইবার সম্পর্কে আমরা ধারণা নিলাম। ফাইবারের কনসেপ্টটা আমাদের বোঝা হলো আশা করি। আমরা ফাইবার সম্পর্কে আশা করি ভালো করে বুঝতে পেরেছি। এবার আমাদের একটু স্ক্লেরাইড সম্পর্কে জানতে হবে। স্ক্লেরাইড সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এরাও শক্ত, ফাইবারগুলো তো অবশ্যই শক্ত, স্ক্লেরাইড যারা তারাও কিন্তু শক্ত, বুঝছো? কিন্তু পার্থক্যটা কোথায়? ফাইবারের আকারগুলো লম্বা লম্বা সুতার মতো হবে, কিন্তু স্ক্লেরাইড অনেকটা গোল গোল টাইপের হবে। আমি যদি একটু এঁকে দেখাই, ফাইবারগুলো দেখতে কেমন হবে জানো? এরকম হবে দেখতে। যে কোনো ধরনের ফাইবারই দেখতে অনেকটা এরকম লম্বা সুতার মতো হবে দেখতে, এরকম লম্বা সুতার মতো হবে, মাঝে মধ্যে এরকম ছিদ্র থাকতে পারে এদের গায়ে, বুঝছো? ফাইবারের শরীরটা অনেকটা এরকম হবে। স্ক্লেরাইড কেমন হবে? স্ক্লেরাইড অনেকটা গোলগাল টাইপের হবে, বুঝছো? আমি একটু ছবি এঁকে এঁকে দেখাবো, তার আগে স্ক্লেরাইডের প্রকারভেদ সম্পর্কে একটু ধারণা দিই। স্ক্লেরাইডকে অ্যাকচুয়ালি আকার আকৃতির উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা হয়, আরও হয়তো প্রকার থাকতে পারে, আমি নর্মালি 5টা প্রকারের কথা জানি। স্ক্লেরাইডের যে 5টা প্রকার আছে সেগুলো সম্পর্কে তোমাদের একটু ছোট্ট ধারণা দিই, এবং প্রত্যেকটা প্রকারের একটা করে ছবি দেখাবো, এই জন্য সম্মিলিত ছবিটা আমি দেখালাম না। স্ক্লেরাইডের 5টা প্রকার সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। একগুলো স্ক্লেরাইডকে কি বলা হচ্ছে? ব্রাকি স্ক্লেরাইড, ব্রাকি স্ক্লেরাইডস। একগুলো স্ক্লেরাইডকে বলা হয় ব্রাকি স্ক্লেরাইড, আরেকগুলো স্ক্লেরাইডকে বলা হয় ম্যাক্রো স্ক্লেরাইড। আরেকগুলো স্ক্লেরাইডকে কি বলা হচ্ছে বলো? ম্যাক্রো স্ক্লেরাইড। আরেক ধরনের স্ক্লেরাইডকে বলা হয় অস্টিও স্ক্লেরাইডস। আরেকগুলো স্ক্লেরাইডকে বলা হয় অ্যাস্টারো স্ক্লেরাইড। আরেকগুলো স্ক্লেরাইডকে বলা হয় অ্যাস্টারো স্ক্লেরাইড, এবং সবশেষে রয়েছে ট্রাইকো স্ক্লেরাইড। তো সব মিলে মোটামুটি আমরা স্ক্লেরাইডের কতগুলো প্রকার পাচ্ছি বলো? 5টা প্রকার পাচ্ছি। একটু তোমরা মনে রাখতে পারো এগুলা। নামের মধ্যে হিন্টস দেওয়া আছে যে স্ক্লেরাইডগুলো আসলে কেমন হবে। আমি তোমাদের যদি একটু নামগুলো ভেঙে ভেঙে বোঝাই, এখানে এই ব্রাকি শব্দের মানে হলো শর্ট বা খাটো বা ছোট, খাটো বা ছোট বোঝাচ্ছে। স্ক্লেরাইড মানে তো স্ক্লেরাইড, যে স্ক্লেরাইডের কোষগুলো অনেক ছোট ছোট তারা হলো ব্রাকি স্ক্লেরাইড। দেখতে কেমন হবে জানো? ব্রাকি স্ক্লেরাইডগুলো অনেকটা এরকম হবে, দেখো ছবি এঁকে দেখায়। কোষ প্রাচীর খুবই মোটা হবে, কোষ প্রাচীর খুবই মোটা হবে, ভেতরে ফাঁকা জায়গা নাও থাকতে পারে, এত মোটা হয়ে যাবে কোষ প্রাচীর। দেখো ছোট ছোট অনেকগুলা কোষ, কোষ প্রাচীর দিতে এত সময় লাগছে, আমি একটু মোটা করে নিই লেখাটা। কোষ প্রাচীর অনেক মোটা হবে, বুঝছো?
ভেতরে ফাঁকা জায়গা খুবই সামান্য পরিমাণ থাকবে। কোষ প্রাচীর অনেক মোটা, ভেতরে ফাঁকা জায়গা খুবই সামান্য পরিমাণ। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রাকিস্ক্লেরাইড। ভেতরে নিউক্লিয়াস না দিই, নিউক্লিয়াস অ্যাকচুয়ালি তো থাকে না, তো যাই হোক, ব্রাকিস্ক্লেরাইড দেখো খুব ছোট ছোট কিছু কোষ। এবার পরের শব্দটাতে চলে আসি। শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো এর মিনিং কি হতে পারে। ম্যাক্রো। ম্যাক্রো মানে হচ্ছে বড়, ম্যাক্রো শব্দের মানে হচ্ছে বড়। ম্যাক্রো মানে বড়, স্ক্লেরাইড মানে হচ্ছে স্ক্লেরাইড। তাহলে তোমরাই বলো তো এই স্ক্লেরাইডগুলো কেমন হবে? ব্রাকি স্ক্লেরাইডগুলো ছোট ছোট কোষের হলো, ম্যাক্রো স্ক্লেরাইডের কোষগুলো কেমন হবে? ম্যাক্রো স্ক্লেরাইডের কোষগুলো হবে বড় বড়, লম্বা লম্বা, অ্যাকচুয়ালি অনেক লম্বা 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 কোষ হবে। দেখো লম্বা লম্বা কোষ হবে, ম্যাক্রো স্ক্লেরাইডের কোষগুলো অনেকটা এরকম লম্বা লম্বা হবে, বিভিন্ন কলামের মতো শেপ হবে, কলাম আকার। ঠিক আছে, কোষ প্রাচীরগুলো মোটা করতে হবে। আমি একটু কোষ প্রাচীরগুলো মোটা করে দিয়ে দিই। কোষ প্রাচীর অনেক মোটা হবে, কোষগুলো দেখো একটু লম্বা লম্বা শেপের। তাহলে দেখো ম্যাক্রো স্ক্লেরাইড হয়ে গেল, ম্যাক্রো স্ক্লেরাইডের কোষগুলো দেখো একটু লম্বা লম্বা টাইপের। এবার চলো অস্টিও স্ক্লেরাইড, এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই। অস্টিও স্ক্লেরাইড সম্পর্কে একটু ধারণা নেই। অস্টিও শব্দের মানে হলো হাড় বা অস্থি, স্ক্লেরাইড মানে তো স্ক্লেরাইড, অর্থাৎ এই স্ক্লেরাইডের কোষগুলো দেখতে অনেকটা হাড়ের মতো শেপের হবে, হাড় এর মতো হবে, অস্থি এর মতো হবে দেখতে, এই জন্য হবে অস্টিও স্ক্লেরাইড। আমাদের হাড় দেখতে কেমন বলো তো? আমাদের হাড় দেখতে অনেকটা এরকম না? রানের হাড়ের কথা যদি ভাবো, আমাদের রানের হাড়টা দেখতে অনেকটা এরকম, কিন্তু দেখো আমাদের রানের হাড় দেখতে অনেকটা এরকম, এক্স্যাক্টলি এরকমই হতে হবে এমন না, কিন্তু মোটামুটি অনেকটা এরকম হয়। অস্টিও স্ক্লেরাইডের যে কোষগুলো অনেকটা দেখো এরকম হাড়ের মতো হয় দেখতে, বুঝছো? হাড়ের মতো হয়, অ্যাকচুয়ালি এরকম হয়। এরকম হয় দেখতে। এই শেপটাই তো অনেকটা হাড়ের মতো। এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় কিন্তু অস্টিও স্ক্লেরাইড। তারপরে দেখো অ্যাস্টেরো স্ক্লেরাইড বলে আরেক ধরনের স্ক্লেরাইডের কথা বলা হচ্ছে, এটা কেমন হবে দেখতে? শব্দটা ভাঙো তাহলে অ্যান্সার পেয়ে যাবে। অ্যাস্টেরো মানে হলো তারা, স্টার, স্টার মানে হলো কি তারা, স্ক্লেরাইড মানে তো স্ক্লেরাইড। তাহলে এই স্ক্লেরাইডের যে কোষগুলা সেগুলো দেখতে অনেকটা তারার মতো হবে, তারকার মতো হবে দেখতে। আমি একটু এঁকে যদি দেখাই, দুইটা কোষ যদি একটু এঁকে দেখায় তাহলে কেমন হবে দেখতে, দেখো। তারার মতো হবে। তারার মতো শেপটা কিভাবে তৈরি হচ্ছে একটু লক্ষ্য করো। এরকম কোষ হবে দেখো, একটা তারার মতো দেখাচ্ছে অনেকটা, তারার মতো যদি দেখায় অনেকটা তখন তার নাম হবে অ্যাস্টেরো স্ক্লেরাইড। তারপরে দেখো ট্রাইকো স্ক্লেরাইড। ট্রাইকো স্ক্লেরাইড, এই ট্রাইকো শব্দের মানে কি? ট্রাইকো শব্দের মানে হলো লোম, ট্রাইকো মানে হলো লোম, স্ক্লেরাইড মানে তো স্ক্লেরাইড।
মানে এখানে স্ক্লেরাইডের যে হচ্ছে কোষগুলো, স্ক্লেরাইডগুলো অনেকটা লোমের মতো হবে দেখতে, লোমের মতো। আমি একটু যদি তোমাদেরকে দেখাই, ট্রাইকো স্ক্লেরাইড যদি একটু দেখাই, লক্ষ্য করো, অনেকটা এরকম শেপ, দেখছো কতগুলা লোম টাইপের জিনিসপত্র, এরকম লোমের মতো যদি শেপ তৈরি হয় তখন তার নাম হয়ে যাবে কিন্তু ট্রাইকো স্ক্লেরাইড। আমরা বিভিন্ন রকম স্ক্লেরাইডের নাম জানলাম এবং তাদের স্ট্রাকচারগুলো জানলাম। এটা লোমের মতো দেখতে, তারার মতো দেখতে, হাড়ের মতো দেখতে, লম্বা লম্বা বড় বড়, আর এটা হচ্ছে একদম সুন্দর সমান। ঠিক আছে, এর মধ্যে ব্রাকি স্ক্লেরাইডটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অনেকটা পাথরের দানার মতো দেখায়, এদেরকে অনেকটা পাথরের দানার মতো দেখায়, এদেরকে অনেকটা পাথরের দানার মতো দেখায়, এই জন্য এদেরকে বলা হয় স্টোন সেল। স্টোন শব্দের মানে হলো পাথর, তাই না? স্টোন সেল বলা হয় এদেরকে। স্টোন শব্দের মানে হলো পাথর, সেল মানে হলো কোষ, অনেকটা পাথরের মতো এদেরকে দেখায়। ঠিক আছে, ব্রাকি স্ক্লেরাইডটাকে অনেকটা পাথরের মতো দেখায় বলে এদেরকে স্টোন সেলও বলা হয়। বাদ বাকি সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন না জানলেও চলবে, আমি একটু ধারণা দিলাম তোমাদের। স্ক্লেরেনকাইমা টিস্যু গঠনকারী কোষগুলো সম্পর্কে আশা করি তোমরা ধারণা পেয়েছো। ফাইবার লম্বা লম্বা সুতার মতো, আর স্ক্লেরাইডের বিভিন্ন রকম শেপ হতে পারে। আমরা এবার বই থেকে একটু পড়ি, বইয়ে কি কি লেখা আছে সেগুলো আমরা একটু বুঝে বুঝে পড়ি। সবাই লক্ষ্য করো বইয়ে কি কি লেখা আছে। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো হবে শক্ত। হ্যাঁ, আমরা দেখলাম, ওপাশে দেখেছি খুব শক্ত এরা। কোষ প্রাচীর অনেক মোটাই জন্য শক্ত। এরা অনেক লম্বা হয়, এদের কোষ প্রাচীরটা খুব পুরু হয়। হ্যাঁ, ভালো কথা, এগুলো সবই আমরা জানি, এদের কোষ প্রাচীরটা খুব পুরু। কোষের ভেতরে কোনো প্রোটোপ্লাজম থাকে না। কোষের ভেতরে প্রোটোপ্লাজম নাই এর মানে কি বলতো? এর মানে হলো কোনো জীবনও নাই, এরা হলো মৃত। লিগনিন যুক্ত, লিগনিন হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে থাকে, কোষ প্রাচীরকে মোটা করার কাজে ব্যবহার হয় লিগনিন। এরা যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত। বুঝছো? যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট, এই কথাটার মানে কি? যান্ত্রিক কাজ করা মানে কি? যান্ত্রিক কাজ করা মানে হলো শক্তপোক্ত। এরা এরা গাছকে শক্ত করে, গাছকে দৃঢ়তা প্রদান করে। প্রাথমিক অবস্থায় এদের প্রোটোপ্লাজম থাকলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং এরা মৃত কোষে পরিণত হয়। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো কেমন বলো? মৃত। তুমি এই ফাইবারের কথা ভাবো, এরাও মৃত। স্ক্লেরাইড যারা, তারাও কিন্তু মৃত। কোষগুলো সাধারণত দু ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইড। খুবই সহজ কথা, আমরা জানি অলরেডি। এরা কি কাজ করছে সে সম্পর্কে একটু ধারণা দেখো, কি কাজ করছে দেখো। এরা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করছে। ওই যে গাছের বিভিন্ন জায়গা থেকে গাছটাকে শক্ত করছে এরা। এরা গাছের পানি পরিবহন করছে এবং গাছের খনিজ লবণ পরিবহন করছে। এটা একটু বলি, গাছের পানি পরিবহন করছে কারা? ওই জাইলেম ফাইবার যারা আছে তারাই তো পানি পরিবহনে সাহায্য করছে। জাইলেমের কাজ পানি পরিবহন করা। স্ক্লেরেনকাইমা টিস্যুর ফাইবারগুলো যদি জাইলেমের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই তারা পানি পরিবহন করবে। ফ্লোয়েমের মধ্যে যদি থাকে তারা কিন্তু লবণ পরিবহন করবে। ঠিক আছে, ফাইবার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফাইবার সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানি। ফাইবারগুলো কিন্তু হয় লম্বা লম্বা, এই যে পাশে আমরা দেখলাম, এরা কিন্তু দেখতে হয় লম্বা লম্বা। এরা পুরো প্রাচীরযুক্ত হয় অবশ্যই। এরা হয় শক্ত এবং দুই প্রান্ত সরু। খুবই ইম্পর্টেন্ট কথা, এদের দুই প্রান্ত কিন্তু সরু। দেখো মাথাগুলো সুচালো, ইস হারাই গেল কেন, এই যে দেখো মাথাগুলো কিন্তু সুচালো, ফাইবারের মাথাগুলো কিন্তু সুচালো। ওটাই বলা হচ্ছে দুই প্রান্ত এদের সরু। ভোঁতা হতে পারে, হতে পারে না এমন না, ভোঁতা হতে পারে। কোষ প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এটা আমরা দেখেছি, এই যে কোষ প্রাচীরের গায়ে ছিদ্র রয়েছে অনেক। এই ছিদ্রগুলোকে কূপ বলা হচ্ছে। অবস্থান ও গঠনের ভিত্তিতে এরা বিভিন্ন রকম নাম হয়েছে। এদের নামগুলো দেখো, কখনো এদেরকে বলা হয় বাস্ট ফাইবার, কখনো বলা হয় এদেরকে সারফেস ফাইবার, এবং কখনো বলা হয় এদেরকে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার বা কাষ্ঠতন্তু, ওই যে উড ফাইবার আমি লিখে দিয়েছি তোমাদের, উড ফাইবার এদেরকে বলা হয়। বুঝছো? খুবই সহজ ব্যাপার। স্ক্লেরাইড সম্পর্কে আমরা ইতোমধ্যেই জেনেছি। স্ক্লেরাইডগুলোকে বর্তমানে কি বলা হচ্ছে বলো? স্ক্লেরাইডগুলোকে বর্তমানে স্টোন সেল বলা হচ্ছে। সব স্ক্লেরাইড কিন্তু স্টোন সেল না, অনেকগুলো প্রকারের মধ্যে ব্রাকি স্ক্লেরাইড যেটা, সেটা শুধু স্টোন সেল।
এরা খাটো হয়, সমব্যাসীয় হয়। খাটো মানে গোল গোল ছোট ছোট, সমব্যাসীয় মানে কি এদের প্রত্যেকটারই ব্যাস সেম, মানে সবারই সাইজ মোটামুটি এদের সেম হবে। এরা কখনো কখনো লম্বা হয়, এই যে লম্বা লম্বা যে স্ক্লেরাইড সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। দেখছো প্রকারগুলো বিস্তারিত পড়া লাভটা কোথায়? এই যে ম্যাক্রো স্ক্লেরাইডগুলো হয় লম্বা লম্বা, ঠিক আছে। এরা আবার কখনো তারার মতো হতে পারে, তারকাকার হতে পারে, তোমাদের দেখিয়েছি আমি। এই যে এখানে দেখো, এই যে অ্যাস্টারো স্ক্লেরাইড যেটা সেটা কিন্তু তারকা আকৃতির, তাই না? দেখো তোমার ফ্রেন্ডদের থেকে কিন্তু তুমি এই জায়গাতে এগিয়ে থাকছো, ওরা শুধু পড়ছে সব, বইয়ে শুধু লেখাগুলো দেখছে, আর তুমি কিন্তু এগুলো ছবিতে দেখছো, প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করতে পারছো, তাই না? আমি তোমাদের এই জন্য ডিটেলসে পড়াচ্ছি। একটু মজা পাচ্ছ কিনা তোমরা আমাকে জানাও, তোমরা একটু বিস্তারিত পড়তে মজা পাচ্ছ কিনা আমাকে জানাও। এদের গৌণ কোষপ্রাচীর খুবই শক্ত, মোট কথায় কোষপ্রাচীর খুব শক্ত এবং অত্যন্ত পুরু, লিগনিন যুক্ত। সহজ কথা, এগুলো আমরা বারবার পড়ছি। এরাও সাধারণত মৃত, এদেরও কোষপ্রাচীরের মধ্যে কূপ থাকে, মানে ছিদ্র থাকে। দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল, বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। এবার এই দুটো জিনিস বোঝায়, নগ্নবীজী কি আর দ্বিবীজপত্রী উদ্ভিদ কি। তোমাদের নগ্নবীজী সম্পর্কে আগেও আমি বলেছি, নগ্নবীজী উদ্ভিদগুলো বাংলাদেশে খুবই কম। সাইকাস নামের একটা নগ্নবীজী উদ্ভিদ টুকটাক আমাদের এলাকায় দেখতে পাওয়া যেতে পারে। ওই সাইকাস উদ্ভিদটাই হলো নগ্নবীজী। নগ্নবীজী কেন? কারণ এদের বীজটা উন্মুক্ত অবস্থায় থাকে, বীজের উপরে কোনো ফল থাকে না। আমের কি হয়? আম ধরে থাকে গাছে, আমের ভেতরে আমের বীজ থাকে। কিন্তু নগ্নবীজী যারা, তারা সরাসরি বীজ গাছের মধ্যে ঝুলে থাকবে, কোনো ফল থাকবে না বীজের উপরে। নগ্নবীজী এরা। দ্বিবীজপত্রী, বীজের মধ্যে আসলে দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে, যাদের নাম হলো বীজপত্র, এই জন্য এদের নাম দ্বিবীজপত্রী। সাধারণত উন্নত গাছ যেগুলো আম, কাঁঠাল, লিচু, এগুলো সবাই দ্বিবীজপত্রী। এই উদ্ভিদের কর্টেক্সের মধ্যে স্ক্লেরাইড থাকে। এখন তোমরা বলবে যে স্যার কর্টেক্স কি? কর্টেক্স হচ্ছে গাছের বাকল, ঠিক আছে। গাছের বাকল এবং বাকলের বেশ কিছু অংশকে বলা হয় কর্টেক্স। তোমরা এখন বলবে স্যার গাছের ত্বক হয়, গাছের বাকল তো গাছের ত্বক, আসলে তা নয়। গাছের বাকলে গাছের ত্বক থাকে, ত্বকের পরও আরও কয়েকটা জিনিসপত্র থাকে, ওগুলোই মেইনলি কর্টেক্স, বুঝছো? তোমরা মনে রাখবে প্রত্যেকটা অঙ্গেরই, মানুষ বলো আর যে কোনো প্রাণীরই বলো, প্রত্যেকটা প্রাণীরই অঙ্গের দুইটা করে অংশ থাকে। অঙ্গের বাইরের অংশটাকে বলে কর্টেক্স, ভেতরের অংশটাকে বলে মেডুলা। গাছের ব্যাপার যদি তুমি চিন্তা করো, গাছের বাকলটা হচ্ছে গাছের কর্টেক্স আর গাছের কাঠ হচ্ছে গাছের মেডুলা, এভাবে তুমি ভাবতে পারো। ফল এবং বীজত্বকের মধ্যে স্ক্লেরাইড থাকে, তোমরা ইতোমধ্যেই জেনেছো। এই যে সারফেস ফাইবারগুলো কোথায় থাকে বলো? ফলের ত্বকে এবং বীজের ত্বকে থাকে। বহিত্বক, জাইলেম এবং ফ্লোয়েম একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপে অবস্থান করতে পারে। এই বহিত্বক কথাটা কেন আসলে আমি জানি না, এটা তো কোনো মিনিং পাচ্ছি না। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ আকারে অবস্থান করতে পারে, এটা ঠিক। পাতার বোটার মধ্যে জাইলেমও থাকে, ফ্লোয়েমও থাকে। পাতার বোটাতে জাইলেম এবং ফ্লোয়েম দুটোই থাকে। পাতার বোটাতে জাইলেম ফ্লোয়েম একত্রে অবস্থান করতে পারে, এই কথাটার কোনো মিনিং আছে। এই হচ্ছে স্ক্লেরেনকাইমার বিশাল একটা আলোচনা। আশা করি স্ক্লেরেনকাইমার আলোচনাটা তোমরা ঠিকমতো বুঝছো। আগে আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা পড়লাম, এবার আমরা স্ক্লেরেনকাইমা পড়লাম। সবগুলো আলোচনাই কিন্তু ইজি। আমি সব কিছু তোমাদের ঠান্ডা মাথায় আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝছো। এরপরে আমরা জটিল টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোয়েম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন বারবার জাইলেম ফ্লোয়েম শব্দগুলো আমাদের কাছে এসেছে, বিস্তারিত পড়ার সুযোগ হয়নি। এবার আমরা জাইলেম ফ্লোয়েম নিয়ে আলোচনা শুরু করব।